আনহারি আমার এই অবস্থা দেখে আমাকে জিজ্ঞেস করলো, কি হয়েছে, এত অস্থির কেন? কথাই বা বলছো না কেন? আন্টি কি বলেছে? আমি কাঁদতেও পারছিলাম না। যতই হোক সে আমার বাবা। আবার লাশটা দাফন দেওয়ার জন্য মানুষের দুয়ারে দুয়ারে ঘুরেছে। আজ আমার বাবা কেন আত্মহত্যা করবে সেই হিসাবই আমি মিলাতে পারছি না। আমার বুকে ভীষণ ব্যথা হচ্ছে, প্যানের মতো আমার মাথাটাও ঘুরছে। তাই চোখ বন্ধ করে আনহারিকে উত্তর দিলাম, বাবা আত্মহত্যা করেছে। আমার কথা শুনে আনহারির কি প্রতিক্রিয়া হয়েছে সেটা আমার চোখ বন্ধ থাকায় বুঝতে পারছি না। তবে তার গলার সুর শুনে বুঝতে পারছি এতে সে ভীষণ অবাক হয়েছে। আমার মাথায় হাত দিয়ে বলল, পিওনা, আমার বাবা আমাকে মারতে চেয়েছিল বলে আমি তাকে শাস্তি দিয়েছি। মালিহা আমার মাকে ঠকিয়েছিল বলে আমি তাকেও শাস্তি দিয়েছি। সবাই জানে আমজাদ চৌধুরী আত্মহত্যা করেছে, তবে সত্যিটা কেবল আমি জানি। সে আত্মহত্যা করেনি, আমি তাকে। কিন্তু তোমার বাবাকে কে খুন করবে? তিনি হঠাৎ কেন এমন করবেন? গভীর কোনো সংযোগ রয়েছে আমার মনে হয়। আমি আনহারের কথা শুনে চোখ দুটো বিস্ময় নিয়ে খুললাম। বেশ অবাক গলায় বললাম, আঙ্কেলকে আপনি? কিন্তু কিভাবে? নিজের বাবাকে খুন করতে হাত কাঁপেনি? আপনি কি সত্যি বলছেন নাকি আমার সাথে মজা করছেন? সত্যি বলছি। যে বাবা আমার জীবনের কথা একবারও না ভেবে আমাকে হত্যা করতে চেয়েছিল, সে বাবার প্রতি আমার কোনো মায়া হয় না পিওনা। আমি বাবাকে ভালোবাসতাম, এটা ঠিক। এখনও বাবাকে ভীষণ মিস করি। তবে তার কর্মের ফল সবাইকেই পেতে হবে, তাই বাবাও পেয়েছে। এতে আমার কোনো অনুশোচনা নেই। আমি আগে থেকেই জানতাম বাবা আমাকে খুন করার চেষ্টা করছে, তবে সেটা আমি প্রকাশ করিনি। আমি কিভাবে বেঁচে গিয়েছিলাম সেটার কাহিনী অন্য একদিন বলবো। আজকে শুধু আমজাদ চৌধুরীর রহস্যের জট খুলে দিচ্ছি। আমি আসার পর থেকে বাবার উপর নজরদারি রাখি, কারণ আমার বিশ্বাস ছিল বাবা এমন কোনো স্টেপ নিবে যেটা আমার জন্য হিতকর হবে না। খুব কৌশলে বাবার বোকালে যে যন্ত্রটা লাগানো আছে সেখানে হিডেন ক্যামেরা সংযুক্ত করে দেই। বাবার একটা সমস্যা ছিল, বাবা কথা বললে আওয়াজ হতো না। একটা যন্ত্রের মাধ্যমে বাবার কথা আওয়াজের মাধ্যমে বের করা হতো। আমি সেদিন রাতে যখন দেখছিলাম গাড়িটার ব্রেকের তার কাটা হচ্ছে, তখনই বুঝতে পেরেছিলাম এটা আমাকে মারার জন্য প্ল্যান করা হয়েছে। কারণ সাদা গাড়িটা আমার ছিল, আর এটা দিয়েই আমি আগে যাতায়াত করতাম। বুঝতে পেরেছিলাম আমার প্রতি বাবার কোনো মায়া নেই, ঠিক তেমনি পূর্বে করা কাজের জন্য তার মধ্যে কোনো পরিতাপ নেই। তখন আমি আর বাবা হয়ে গেলাম প্রতিদ্বন্দ্বী। আমি মালিহার সাথে আমারই এক ফ্রেন্ডকে আগে থেকে পরিচিত হতে বলেছিলাম, এবং বলেছিলাম মালিহাকে টাকার লোভ দেখিয়ে হোটেলে নিতে। মালিহার অনেক টাকার নেশা ছিল, তাই মালিহাকে পটানো খুব বেশি একটা কঠিন হলো না। আমার কথা মতো আমার ফ্রেন্ড তাই করলো। তাকে নিয়ে একটা হোটেলে গেল প্রথম। তারপর মালিহাকে ইচ্ছে মতো নেশা করালো। একটু অন্তরঙ্গ হলো তার সাথে। একটা ভিডিও ধারণ করে বাবার নম্বরে মালিহার ফোন থেকে ভিডিওটি পাঠালো। মালিহা নেশাগ্রস্ত অবস্থায় থাকায় তার ফোন কোথায় ছিল সে টেরই পায়নি। বাবার ফোনে সেটা আসার সাথে সাথে বাবা রেগে যায়। আমি তখন বাবার কাছে গেলাম। বাবার বুকে ছুরি ধরে বাবাকে চিঠিতে যা লেখা ছিল সব লিখতে বললাম। বাবার ভোকালে সমস্যা ছিল বলে গলার আওয়াজ বাহিরে যায়নি, কারণ রাতে ঘুমানোর সময় বাবা যন্ত্রটা খুলে ঘুমান। নিজের প্রাণের মায়ের জন্যই বাবা চিঠিতে এসব লিখতে বাধ্য হলো। তারপর বাবার হাত থেকে গ্লাভস পরে চিঠিটা নিলাম, বাবাকে মদ্যপান করালাম। বাবা যখন একদম মাতাল হয়ে নিস্তেজ হলো তখনই আমি বাবার ফোন থেকে ট্রাক ড্রাইভারকে কল দিলাম। আমার বিশেষ একটা গুণ ছিল, তা হলো কণ্ঠ নকল করতে পারি। এটা হিডেন গুণ থাকায় কেউ জানতো না। আমি বাবার ফোন থেকে একজন ট্রাক ড্রাইভারকে কল দিলাম। তাকে বললাম গাড়িটা যেন গ্যারেজ থেকে নিয়ে যায়। সেই রকম করেই আমাদের দারোয়ানকে কল দিয়ে বললাম ট্রাক ড্রাইভার আসলে যেন গাড়িটা দিয়ে দেয়। ব্যাস, আমার কাজ শেষ। তারপর মালিহাকে মেসেজ করলাম তার জন্য একটা সারপ্রাইজ গিফট আছে, সেটা যেন সে রিসিভ করে। যেহেতু মালিহার ছিল টাকার কাঙ্গাল, সেহেতু আমি নিশ্চিত ছিলাম এত দামি গাড়ি সে উপেক্ষা করতেই পারবে না। ঠিক তাই হলো। এদিকে বাবাকে আমি তার মাতাল হওয়ার সুযোগ নিয়ে মালিহার ভিডিও দেখিয়ে হিট করলাম। বাবা বাধ্য হয়ে উত্তেজিত হয়ে নিজের গলায় নিজেই দড়ি দিল। আত্মহত্যা বাবাই করেছিল, তবে আমি শুধু ফুস করেছিলাম। এদিকে ট্রাক ড্রাইভার গাড়িটা নিয়ে মালিহার বাসার সামনে দিয়ে আসে। মালিহা নিজে সেটা রিসিভ করে। তখন সে মাতাল ছিল। আমার ফ্রেন্ড তাকে মাতাল অবস্থায় তার বাসায় নামিয়ে দিয়ে সরাসরি এয়ারপোর্টে চলে যায়, কারণ সেদিনে তার ফ্লাইট ছিল। সে দেশের বাহিরেই থাকে, এখানে তেমন একটা আসে না। কেবল আমার কথাই এসেছে আমার আর্জি পূরণ করার জন্য। ভীষণ ভালোবাসে সে আমাকে। ভালোবাসার মানুষের কথা উপেক্ষা করা যায় না, তাই তো সেও পারেনি। পরদিন সকালে সে গাড়ি নিয়ে মালিহা বের হয়। আমি তো জানতাম গাড়ির ব্রেক কাটা, তবে মালিহা তো তা জানতো না।
ফলস্বরূপ তার মৃত্যু হলো রোড অ্যাক্সিডেন্টে। যেহেতু একজন আত্মহত্যা করেছে আরেকজন রোড অ্যাক্সিডেন্টে, সুতরাং এখানে কোনো প্রমাণ নেই যে আমি খুন করেছি। আর আমার ফ্রেন্ড তো দেশের বাহিরে, সুতরাং তারও কোনো অস্তিত্ব এই দেশে নেই। জানো প্রিয় না, অপরাধীকে কখনো ছেড়ে দিতে নেই। বিশ্বাসঘাতকতার বদলা কেবল নিতেই হয়। আনহারের কথা শুনে স্তব্ধ হয়ে গেলাম। নিজের বাবার মৃত্যু কষ্টটা ডাইভার্ট হয়ে গেল এই কাহিনী শুনে। আমার মাথায় কেবল আমজাদ চৌধুরী আর মালিহা নাম দুটোই ঘুরছে। এত সহজ বিষয়টি কেউ বুঝতেই পারল না। দুজন মানুষ, অথচ দুজনই দায়ী হলো। আর আনহারের পাকা অভিনয় দেখে কেউ প্রমাণ করতেই পারবে না যে সে এত দক্ষ পরিকল্পনা কিভাবে সাজিয়েছে সেই ভালো জানে। তার বাবার খুনের সাথে আনহারের হাত নেই, এটা আনহারের কথা এবং ভাবভঙ্গি দেখে বোঝা যাচ্ছে। তবে বাবা কেন আত্মহত্যা করলো? একদিন বাবাই বলেছিল আনহারির সাথে তার দেখা হয়েছিল, আর আনহারি বলেছিল তার খুনের সাথে জড়িত সবাইকে শাস্তি পেতে হবে। তাহলে কি আনহারি বাবাকে? আমি আনহারিকে জিজ্ঞেস করলাম, তোমার তো বাবার সাথে একবার রাস্তায় দেখা হয়েছিল, তুমি বাবাকে কেন এমনটা বললে? আনহারি অবাক হয়ে আমার দিকে তাকিয়ে বলল, তোমাদের পরিবারের কেবল তোমার সাথেই আমার দেখা হয়েছে, অন্য কারো সাথে না। আর এমন ঘটনা তো ঘটেনি। তোমার হয়তো কোথাও একটা ভুল হচ্ছে। আনহারের কথা শুনে আমি চমকে উঠলাম। তাহলে বাবা কাকে দেখছিল? এদিকে জটলার স্বীকারোক্তিতে জানা যায় বড় আপাকে জটলা ডিভোর্সের আগেই দর্শন করেছিল। আর বড় আপা যখন সেটা আর তার শাশুড়িকে জানিয়েছিল, সে বরং জটনার শাসন করেছিল আপার শাসন। আপাকে নষ্টা মেয়ে বলে উপাধি দিয়েছিল। এরপর আপা শাশুড়ি দীপককে সবটা জানালে সে তার বোনের সুখের কথা চিন্তা করেই তাকে জানায়নি। জটলাকে উত্তম মাধ্যম দিয়ে বিষয়টি সেখানেই স্থগিত করেছিল। তবে বড় আপা বারবার চাইতো এর একটা বিহিত হোক। এক বাড়িতে নিজের দর্শকের সাথে থাকতে তার ভীষণ কষ্ট হচ্ছে। একদিকে এমন ঘটনা, অন্যদিকে দীপকের পরকীয়া। সব মিলিয়ে দীপক আর রাস্তার কাটা সরাতে বড় আপার নামে দুর্নাম রটিয়ে দেয়। আর সেই জেদ ধরে আপাকে ডিভোর্স দিল। আপার ডিভোর্সের পর সন্তান হওয়ার কথা দীপককেই দিয়েছিল। আর দীপক তখন বুঝি আপার সন্তানকে অ্যাবর্শন করায়, কারণ আপা ভেবেছিল এই সন্তান দীপকের। তবে জটলা নিশ্চিত হয় এ সন্তান তার ছিল, কারণ দীপক বেশ কিছুদিন আগে জানতে পারে সে কখনো বাবা হতে পারবে না। দীপক আপাকে আশ্বস্ত করে আবার সব ঠিক করে দিবে। তবে সেটা ঠিক না করে দীপক হুট করে বিয়ে করে বসে। এরপর আপা কীভাবে আত্মহত্যা করে, কেন করে, সেটা সে জানে না। আর পায়েসে কীভাবে পটাশিয়াম সায়ানাইড মেশালো সেটাও সত্যি সে জানে না। একদিনের স্বীকারোক্তিতে এতটুকুই উদ্ঘাটন করা গেছে। কাল আবার জিজ্ঞাসাবাদ করে বাকি তথ্য সংগ্রহ করা হবে। এখন এটা নিশ্চিত হওয়া গেল সেদিন আমার বড় আপা মারা গিয়েছিল। যে দুয়াশা আমার ভিতর ছিল সেটা দূর হয়ে গেছে। ভেবেছিলাম সে আনহারি হবে, তবে বাস্তবতা আমার ভাবনার বিপরীতে ফিরছিল। আপার ভিতরে এত কষ্ট জমা ছিল, অথচ কেউ বুঝতেই পারেনি। আনহারির দিকে তাকিয়ে আছি আমি। যন্ত্রণা মানুষকে কতটা হিংস্র করে তোলে সেটা তাকে দেখে বোঝা যায়। কিন্তু বাবা কেন আত্মহত্যা করলো? আর ওই দিন বাবা আনহারিকে না দেখলে কাকে দেখেছিল? আর পায়েসে কি পটাশিয়াম সায়ানাইড মিশিয়েছিল? আমি আনহারিকে আবার প্রশ্ন করি, পায়েসে কি পটাশিয়াম সায়ানাইড তুমি মিশিয়েছিলে? আর মেশালেও কিভাবে? তুমি তো রান্নাঘরে যাওনি। আনহারি মুচকি হেসে জবাব দিল, সব রহস্য বলে দিলে কি আর টুইস্ট থাকবে? একটু টুইস্ট থাকুক। যাই হোক, আমি গাড়ির ব্যবস্থা করে দিচ্ছি। তুমি তোমার বাবাকে দাফন করে আবার এসো। যা খরচ লাগে আমি দিব। আমাকে সেখানে গিয়ে সব আপডেট দিবে। আমি মাথা নাড়লাম। এত মৃত্যু দেখতে দেখতে বাবার মৃত্যুটা আমাকে আর কাঁদাচ্ছে না। আমি সে সময় রওনা দিলাম ঢাকার উদ্দেশ্যে। ঢাকায় পৌঁছালাম রাতে। বাবাকে পুলিশ নামিয়ে নিয়ে গেছে তাদের হেফাজতে, ময়নাতদন্ত করে দিবে। মা হিসকি তুলে তুলে কাঁদছে। আমাকে দেখে জড়িয়ে ধরে বলল, তোর বাবা যে এমন কাজ করেছে আমি বিশ্বাসই করতে পারছি না। ভীষণ কষ্ট হচ্ছে পিয়ানা। আমি মাকে জড়িয়ে ধরে বললাম, আচ্ছা মা, বাবা কেন হঠাৎ এমন করলো? তার পেছনে কি কোনো কারণ আছে? মা আমার কথা শুনে চুপ হয়ে গেল। মায়ের কান্নাও হুট করে থেমে যায়। মনে হচ্ছে কিছু একটা মালুক আছে। আমি মাকে আবার চেপে ধরলাম। এবার মা যা বলল, পিওনা, তোর বাবা কাল থেকে খুব অস্থির ছিল। রাত তখন 12টা। কাজ সেরে বাসায় আসে। খাবার দিলাম, না খেয়ে বসে আছে। কি যেন ভাবছে সে। আমি কয়েকবার জিজ্ঞেস করলাম কি হয়েছে। সে কোনো উত্তরই দিল না। চুপ করে অনেকক্ষণ বসে রইল। আমার কাছে মনে হলো শরীর খারাপ। তাই কাছে গিয়ে আবার জিজ্ঞেস করলাম, আপনার কি কিছু হয়েছে? হলে বলুন। শরীর খারাপ লাগছে? কাজের জায়গায় কি কোনো সমস্যা হয়েছে? টাকা পয়সা নিয়ে কি কোনো ঝামেলা হয়েছে? টাকা পয়সার কথা বলতেই তোর বাবা কেঁদে উঠল। তোর বাবার কান্না দেখে ভাবলাম হয়তো টাকা পয়সার সমস্যা চলছে। জিনিসপত্রের যে দাম, আয়ের চেয়ে ব্যয় বেশি।
তাই আশ্বাস দিয়ে বললাম, তুমি চিন্তা করো না, ফিওনার চাকরি হয়েছে, সে তো আয় করবে এখন। তার আয় দিয়েই আমরা ভালো করে চলতে পারবো, বেতনও ভালো পাবে। এত চিন্তা করে শরীর খারাপ করার কোনো দরকার নেই। আমি এসব বলার পরেও তোর বাবা বারবার কাঁদছে। আমি বুঝতে পারছি না এত কেন কাঁদছে সে আজ। বেশ কিছুক্ষণ কেঁদে তার চোখ দুটো হাত দিয়ে আমার দুটো হাত চেপে ধরে বলল, অনন্যার মা, আজকে একটা কথা বলবো, তুমি তুমি শোনার পর কষ্ট নিও না। আমাকে পারলে তুমি ক্ষমা করে দিও। আমি ভাবলাম হয়তো তোর বাবা কোনো মেয়ের পাল্লায় পড়েছে, তাই এমন বলছে। সেজন্য একটু অভিমানী সুরেই বললাম, আমাকে রেখে কি তুমি অন্য কোনো মেয়ের কাছে গিয়েছ? সে আমার কথার প্রতি উত্তরে বলল, এমন করলে আমি কষ্ট পেতাম না। অনন্যার মা, অনন্যার খুনে আমি জড়িত ছিলাম। অনন্যার অপরাধীদের শাস্তি না দিয়ে বরং তাদের আরও সুযোগ করে দিয়েছিলাম। তোর বাবার কথা শুনে আমি স্তব্ধ হয়ে গেলাম। বাবা কি করে মেয়ের এমনটা করতে পারে আমি সেটাই বুঝতে পারছিলাম না। অনন্যার প্রতি আমাদের অনেক ক্ষোভ ছিল, তবু যতই হোক আমরা তার মা বাবা, তাকে লালন পালন করেছি। একটা মায়ার বাঁধন তো আছেই। কুকুর পাললেও তো তার প্রতি মায়া জন্মায়। অনন্যা তো আমাদের মেয়ে ছিল। এটা আমি কোনোভাবেই বিশ্বাস করতে পারছিলাম না। একদম নির্বাক হয়ে পড়ি। তোর বাবা কাঁদতে কাঁদতে বলল, অনন্যা সন্তান সম্ভবা ছিল। দীপকের সন্তান অনন্যার পেটে ছিল। আমাকে সে বলেছিল দীপকের কাছে যেন নিয়ে যাই। ভাঙা সংসারটা হয়তো সন্তানের সেতু ধরে জোড়া লাগতে পারে। তাই তো আমি অনন্যাকে নিয়ে দীপকের কাছে গিয়েছিলাম। দীপক আমাদের বলল সে সব ঠিক করে দিবে, তবে একটা শর্ত, অনন্যার বাচ্চাটাকে নষ্ট করতে হবে। কারণ সব ঠিক করার পর এই বাচ্চার উপর সবাই আঙ্গুল তুলবে। যেহেতু অনন্যার পরকীয়া আছে, এমন কিছু রটেছে। অনন্যা একদমই চাচ্ছিল না বাচ্চাটা নষ্ট হোক। আমি তাকে জোর করে ডাক্তারের কাছে নিয়ে যাই। যতই হোক মেয়ের সংসার ঠিক করতে হবে তো। ডিভোর্সি মেয়েকে কে বিয়ে করবে? এদেশে একটা ডিভোর্সি ছেলে কুমারী মেয়ে বিয়ে করলেও একটা ডিভোর্সি মেয়ে তা পারে না। সমাজ খুব বাজে চোখে তাদের দেখে। আমি তো দীপকের দাবার সাল বুঝিনি। সে আমাদের মিথ্যে আশ্বাস দিয়েছিল। বাচ্চা নষ্ট করার পর বেশ কয়েকবার আমি দীপকের কাছে যাই, কিন্তু দীপক সাফ সাফ জানিয়ে দেয় যে সে আর অনন্যাকে মেনে নেবে না। কান্না কার বাচ্চা পেটে বাঁচিয়ে আমাকে নাকি তাকে ফাঁসাতে চাচ্ছে। বিষয়গুলো আমি অনন্যাকে গোপন রাখতে বলেছিলাম, কারণ এটা যদি আবার রটে তাহলে আর অনন্যাকে চাইলেও বিয়ে দিতে পারবো না। তাকে বিয়ে দেওয়া আরও কঠিনতর হয়ে যাবে। অনন্যা বারবার আমার কাছে এসে বলতো, বাবা চলেন আরও একবার গ্রামের লোকজন নিয়ে বসি। তবে আমার সাহসে কুলায়নি, কারণ ঘুরে ফিরে দোষ অনন্যারই হতো। সমাজের নিয়মটাই যে এমন। অনন্যার যেদিন মৃত্যু হয় আমি সেদিন শেফালিদের বাড়িতে দান উঠিয়ে সকাল 4:30 বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। সারা রাত দান তুলে বেশ ক্লান্ত হয়ে পড়ি। হাঁপাতে হাঁপাতে বাড়ি ফিরছি। তখনও ভালো করে আলো ফোটেনি। দীপকদের জাম গাছ তলা দিয়েই আসতে নিচ্ছিলাম। হঠাৎ করে চোখে পড়ে আঞ্জুমানের স্বামী আর তাদের বাড়ির দারোয়ান কাউকে গাছে ঝোলাচ্ছে। লাশটা গাছের ডালে দড়ি দিয়ে উপরে তুলছে। আলো ফোটেনি তাই বুঝতে পারিনি কার লাশ। লাশ ঝুলানোর পর লাশটাকে ভালো করে ঠেক দেওয়া হয়েছিল। আমি সেখানে পৌঁছাতে আঞ্জুমানের স্বামী চমকে গেল। আদো আদো আলোতে লাশটাকে দেখে আমি জোরে চিৎকার দিতে নিলাম, কারণ অনন্যা ছিল সেটা। আমি চিৎকার দেওয়ার আগে আঞ্জুমানের স্বামী আমার মুখ চেপে ধরল। আমার দিকে তেড়ে এসে বলল, যা হওয়ার হয়ে গেছে। চাইলে এ মেয়ে বিয়ে দিতে পারতেন না, ঘরের মরা হয়ে থাকতো। দুটো অপশন দিচ্ছি, হয় এখন আপনাকে প্রাণে মারবো, না হয় 5 লাখ টাকা দিবে, একদম মুখ বন্ধ রাখবেন। ভুলে যাবেন না আপনার আরও একটা মেয়ে বিয়ে দেওয়া বাকি। এই মেয়ের জন্য আরেক মেয়ের জীবন নষ্ট করবেন না। আমার যে তখন কি হলো আমি জানি না। ফিওনার কথা চিন্তা করে আর 5 লাখ টাকার লোভে পড়ে আমি রাজি হয়ে যাই। সবটা চেপে যাই। নিজের মনকে বুঝতেই যে যা হওয়া তা তো হয়ে গেছে। আর এটা নিয়ে দৌড়ে লাভ কি? অনন্যাকে তো পাবো না। কিছুক্ষণের মধ্যে গ্রামে হৈ হৈ শুরু হয়। অনন্যা ঝুলে যাওয়া খবর পৌঁছে গেল পুলিশের কাছে। তারা অনন্যাকে নিয়ে যায়। এরপর তো সবটা জানোই তুমি। সেদিন যদি আমি লোভ না করতাম তাহলে অনন্যার খুনিরা আজকে এত আয়েশ করতে পারতো না, এত মজাই থাকতো না। আমার লোভের জন্যই আমার মেয়ের খুনিরা শাস্তি পায়নি। তোর বাবার কথা শুনে আমার শরীর জ্বলতে লাগলো। আমি মা যাই করি না কেন নিজের সন্তানের খুনিকে কখনোই ক্ষমা করতাম না। 10 মাস অনন্যাকে পেটে ধরেছি আমি। নারীর টান বলেও একটা কথা আছে পিওনা। তোর বাবার কথা শুনে আমি উত্তেজিত হয়ে তোর বাবাকে বলতে লাগলাম, আমার মেয়ের সাথে এত বড় অন্যায় কি করে করলে তুমি? একটা বারো অনন্যার আত্মার কথা কি চিন্তা করলে না? ওর আত্মা কি শান্তি পেলো বলো? আমার এই কথা শোনার পর তোর বাবা কাঁদতে কাঁদতে বলল, আমার মেয়ের আত্মা শান্তি পায়নি বলেই তো এত বছর পর সে ফিরে এসে আমাকে ধরেছে অনন্যার মা।
আমি আর এই জীবন রাখবো না অনন্যার মা। অনন্যা এসে আমার কাছে এসবের জবাব চায়। আমি যেখানে যাই সেখানেই অনন্যা এসে আমাকে কথা শোনায়। এই কথা শোনার পর আমি ভেবেছিলাম তোর বাবা হয়তো নিজের মেয়ে শোকে এমন করছে। আমিও নিয়তি মেনে নিয়ে তোর বাবাকে বুঝ দিলাম, যা হয়েছে তা ভুলে যাও। অনন্যাকে নিয়ে বেশি চিন্তা করছো তাই এমন হচ্ছে। আল্লাহর কাছে ক্ষমা চাও। আল্লাহ ক্ষমা করে দিলে আমি হয়তো পারবো না। আর তারা তো তোমাকে 5 লাখ টাকা দিয়েছিল, সেটা কি করছিলে? সেই টাকা হজম করতে পেরেছ? তোর বাবা হু হু করে কেঁদে দিয়ে বলল যে 5 লাখ টাকা তারা দেয়নি। মেয়ে লাশ নিয়ে নিয়ে ঘুরেছি, কেউ দাফন করার জায়গা পর্যন্ত দেয়নি। 5 লাখ টাকার জন্য গিয়েছিলাম। তারা বলেছে আমি যদি বলি তারা খুন করেছে তাহলে তারাও বলবে এতে আমিও জড়িত। আমার কথা রেকর্ড করে রেখেছিল তারা। সব মিলিয়ে আমি আর টাকা পাইনি। লোভ আমার সব কিছুই কেড়ে নিয়েছে। এরপর পিওনার কথা ভেবে এটা নিয়ে আর আমি বাড়াবাড়ি করিনি। আজ এতগুলো বছর পর এসব সামনে এনে তোমার কী লাভ হলো? আমার চোখে তোমাকে অপরাধী বানালে। আর কখনো তোমার দিকে তাকিয়ে আমি হাসি মুখে কথা বলতে পারবো কি না আমি জানি না। গোপন যেহেতু ছিল গোপনই রাখতে। না রে অনন্যার মা, আমার মেয়ে আমার পিছু নিয়েছে, তাই গোপন রাখতে চাইলেও পারতাম না। সব পাশ হয়ে যেত। আমি নিজেই নিজেকে শেষ করে শান্তি দিব। এসব বলে কাঁদতে লাগলো তোর বাবা। আমি আর কোনো কথা বাড়াইনি। রুমে গিয়ে বসে আমিও কাঁদতে লাগলাম। কাঁদতে কাঁদতে আমি ঘুমিয়ে গেলাম। সকালবেলা কারো স্পর্শ অনুভব করলাম পায়ে। চোখ খুলতেই দেখলাম অনন্যা। আমি চোখ খুলতে সে চোখের পলকে রুম থেকে বের হয়ে গেল। আমি তার পিছু নিয়ে বের হতে গিয়ে তোর বাবার ঝুলন্ত লাশটা চোখে পড়ে। এরপর তো পুলিশ আসে, লাশ নিয়ে যায়। আমার মনে হচ্ছে শুধু অনন্যার আত্মাই এসে তার প্রতিশোধ নিয়ে গেল। আমি মায়ের কথা শুনে ভাবতে লাগলাম, সেটা আসলেই অনন্যার আত্মা ছিল নাকি অন্য কেউ? আনহারের এখানে আসা কোনোভাবেই সম্ভব না, কারণ আনহারে কুড়গাঁও ছিল। কুড়গাঁওয়ের দূরত্ব ঢাকা থেকে অনেক, তাই চাইলেও সে আসতে পারবে না। তবে সে মেয়েটি আসলে কি মায়ের মতিভ্রম ছিল নাকি মাথাটাই বিগড়ে যাচ্ছে আমার? এর মধ্যে আনহারের কল আসলো। আমি নিজেকে একটু সামলে নিয়ে তার কল ধরলাম। সে সাথে কিছু চাঞ্চল্যকর তথ্যও পেলাম। বিগড়ে যাওয়া মাথাটা যেন আরও বিগড়ে গেল আমার। ফাতেমার ব্যাপারে জটলা মুখ খুলেছে। দ্বিতীয় জিজ্ঞাসাবাদে সে বর্ণনা করেছে কিভাবে সে তার সাথে জটিল রহস্যের আভাস দিয়েছে। তার ভাষ্যমতে ফাতেমা মেয়েটা তেমন ভালো ছিল না। আমার শ্বশুরবাড়িতে কাজ করত। আমি এবং আমার শ্যালক দুজনের সাথেই তার সম্পর্ক ছিল। একটা মেয়ে নিজে থেকে সব বলে দিলে কোনো পুরুষ তা উপেক্ষা করতে পারবে বলুন? তাই আমিও পারিনি। ফাতেমার নিকট বুকের পণ্যই ছিল। একদিন আঞ্জুমান সব জেনে যাওয়ায় তাকে বাসা থেকে বের করে দেওয়া হয়। এরপর ফাতেমার সাথে আমার বেশ অনেক দিন যোগাযোগ ছিল না, কিন্তু ফাতেমাই চেয়েছিল আমি আবার যোগাযোগ করি। আমি তাকে উপেক্ষা করতে পারিনি। এরপর আমাদের সম্পর্ক আবারও শুরু হয়। সম্পর্কের একটা পর্যায়ে ফাতেমা বাচ্চা সম্ভব হয়। আমি সেটা জানতাম না। আমাকে ইচ্ছে করে জানানো হয়নি। 5 মাস পর জানতে পারি। এরপর চাইলেও বাচ্চা নষ্ট করার কোনো উপায় ছিল না। ফলস্বরূপ বাচ্চাটা জন্ম দেয় সে। একটা ফুটফুটে ছেলে হয় ফাতেমার। আমার একটা মেয়ে আছে। এই ছেলেটা হয় আমার ভীষণ মায়া জন্মায়। যখন আমি তার মুখটা দেখি, নিজের সন্তান বলে কথা, মায়া তো হবেই। আমি ফাতেমাকে বলেছিলাম বাচ্চার দায়িত্ব আমি নিব, তবে বিয়ে করতে পারবো না। ফাতেমা তাতে রাজি হয়। এভাবেই কেটে যায় 4টা বছর। কিন্তু নাছোড়বান্দা ফাতেমা তা মেনে নিতে পারছিল না বেশি দিন। দিনের পর দিন তার চাওয়া বাড়তে থাকে। সে বারবার বিয়ে করো বলে মাথা খেতে লাগলো। ওকে বিয়ে করলামে সব কিছু হারাতাম, আরামের জীবনটা আমার নষ্ট হয়ে যেত। তাই বারবার বোঝালাম তাকে, বুঝলো না। এক পর্যায়ে সে আমার শ্বশুর বাড়িতে উঠে পড়লো। আমি সেদিন কোনো রকম আশ্বাস দিয়ে তাকে বিদায় করি। এরপর বুঝতে পারলাম বিষয়টি খারাপ দিকে মন নেবে, আর সে আমার পথের কাঁটা। তখন সিদ্ধান্ত নিলাম পথের কাঁটাকে সরিয়ে দিব। তাই তাকে বুঝ দিলাম বিয়ে করলে ছেলের আড়ালে করতে হবে, না হয় ছেলের মনে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে। আর ছেলেকে মানুষের মতো মানুষ করতে বোর্ডিংয়ে দেওয়া বেস্ট। সে আমার কথায় পটে গেল। আমি বিয়ে করবে এটাতে সে ভীষণ খুশি ছিল। আমি পরিকল্পনা অনুযায়ী ছেলেকে বোর্ডিংয়ে দিয়ে আসি। আমার পরিকল্পনা অনুযায়ী আমি ফাতেমাকে করতাম পরদিন। কিন্তু আমি নিজেও জানি না কি হয়েছিল সেদিন। ছেলেকে বোর্ডিংয়ে দিয়ে রুমে আসার পর লক্ষ্য করলাম ফাতেমা মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। উল্লেখ্য যে আমরা একটা ভাড়া বাসায় নিয়েই থাকতাম। তার মুখটা এবড়ো থেবড়ো হয়ে গেছে। কেউ হয়তো শক্ত বলিষ্ঠ ধারালো জিনিস দিয়ে আঘাত করেছে। গলায় দাগ দেখে বুঝতে পারলাম গলায় কিছু একটা পেয়েছি তাকে। আমি ভীষণ ভয় পেয়ে যাই। মাথায় শুধু ঘুরছিল কে এমন করলো, কেন করলো। পুলিশকে খবর দেওয়ার সাহসও আমার হলো না, কারণ আমার দিকেই আঙুল উঠত। এটা নিশ্চিত কোনটা আমি করিনি।
ওই সময়টা আমি সেখানে ছিলামই না, ছেলের বোর্ডিং স্কুলে ছিলাম। নিজেকে বাঁচাতে এবার আমি কোনো রকমে সুটকেসে ঢুকালাম লাশটা। এত বড় একটা মানুষ ছোটো সুটকেসে আসছিলই না, তাই বাধ্য হয়ে হাড়গুলো ভেঙে সুটকেসে ভরি। তারপর এটা নিয়ে রাতের আধারে দূরের একটা নদীতে ফেলে দেই। বাড়িওয়ালাকে বাসা ভাড়া দিয়ে জিনিসপত্র সব নিয়ে নেই এবং বলি আমরা নিজেদের বাসায় উঠব, ওইখানে সকল জিনিসপত্র নতুন কিনব, আর কাপড় চোপড় যা ছিল তা পুড়িয়ে ফেলি জঙ্গলে। এরপর জানতে পারি পুলিশ তার লাশ পেয়েছে। সেদিন আমার বুক ভীষণ দুঃখ করছিল। তবে আমি জানতাম ফাতেমার কোনো পরিচিত এখানে নেই। যে পুলিশ স্টেশন পেয়েছে সেটাও অনেক থানার পর, তাই একটু চিন্তামুক্ত রাখলাম নিজেকে। এদিকে পুলিশ ফাতেমার লাশকে বেয়ারিশ ঘোষণা করে দাফন করে দিল। বিশ্বাস করুন, ফাতেমাকে এ পরিকল্পনা আমার ছিল, তবে আমি করিনি। কে করেছে আমি জানি না, এখনও সেটা সমীকরণ আমি মেলাতে পারছি না। মাঝে মাঝে মনে হয় হয়তো কোনো আত্মা আমাদের আশেপাশে ঘুরে বেড়াচ্ছে আর আমাদের এভাবে কপোকাত করছে। আনহারের মুখে এই বর্ণনা শুনে আমার মনেও প্রশ্ন জাগলো, ফাতেমাকে তাহলে কে খুন করেছে? তাহলে কি এমন কোনো তৃতীয় ব্যক্তি আমাদের মাঝে আছে যে আমাদের গতিবিধি লক্ষ্য করছে, কিন্তু আমরা তাকে ধরতে পারছি না? এদিকে রাত হয়ে গেল, বাবা আমাকে হস্তান্তর করা হলো। মাকে বেশ বিষণ্ণ লাগছে, কিন্তু আমার কেন জানি না একদম খারাপ লাগছে না। মনে হচ্ছে যা হয়েছে হয়তো ভালো হয়েছে, সামনে যা হবে হয়তো ভালোর জন্যই হবে। এসব ভাবতে ভাবতে চোখ ভরে ঘুম চলে আসে। সকালে ঘুম ভাঙলো পুলিশের ডাকে। পুলিশ এসে মাকে অ্যারেস্ট করলো। কেন এমন করলো প্রথমে কিছু বুঝতে পারিনি। হঠাৎ করে মাকে ধরে নিয়ে থানায় গেল। এদিকে আমিও পিছু পিছু গেলাম সঠিক তথ্য উদ্ঘাটনের জন্য। আর সেই তথ্য উদ্ঘাটন করতে গিয়ে আমার ভেতরে থাকা সকল বিশ্বাস ধুলোয় মিশিয়ে গেল। সত্যি বলতে চোখে যা দেখা যায় তার আড়ালেও অনেক কিছু থেকে যায়, যা আমরা চাইলেও হুট করে দেখতে পারি না। আমার মা তার স্বামীকে আর আমার বাবাকে খুন করেছে। খুনের বর্ণনা, তার কারণ যখন বলল সেটা শুনে আমার কেবল যন্ত্রণাই বাড়তে লাগলো। মাকে পুলিশ অফিসার আমার সামনে জিজ্ঞাসাবাদ করে। মাকে প্রথমেই একটা চেয়ারে বসানো হয়। চেয়ারটি এপাশে মা, ওপাশে পুলিশ, মাঝখানে একটি টেবিলে একটি গ্লাস রাখা, তবুও সেটা অর্ধপূর্ণ। মাকে বসিয়ে তিনি সাধারণ গলায় জিজ্ঞেস করলেন, আপনার স্বামীকে কেন আর কিভাবে করেছেন? মা প্রথমবার সব অস্বীকার করে, কিন্তু পুলিশ অফিসার যখন মাকে কঠোর গলায় আবার জিজ্ঞেস করেন, মা গড়গড় করে সব বলতে থাকে। মা একটু ভীতু স্বভাবের ছিল সব সময়, এখনও তার প্রতিফলন ঘটল। কোনো রকম গায়ে হাত তোলার আগেই মা সব বলে দিল। মায়ের বয়ান, রাত 12টায় সব সময়ের মতে কাজ শেষ করে আমার স্বামী বাসায় আসে। আমি তাকে রোজকার রুটিনে খাবার দেই। লক্ষ্য করলাম তিনি একটু মনমারা হয়ে বসে আছেন। আমি বিষয়টি খেয়াল করে তার কাঁধে হাত দিতেই তিনি রেগে গেলেন। আমাকে তার মোটেও সহ্য হচ্ছিল না। আমার সাথে এমন কেন করছে এটার কারণ জিজ্ঞেস করলে সে আমার জীবনের এক গোপন সত্য উদ্ঘাটন করে। কথাটা বলে মা একটু থেমে যায়। পুলিশ অফিসার মাকে আবারও জিজ্ঞেস করলেন, কি গোপন তথ্য? মা আস্তে আস্তে বলল, আমি আমার বড় মেয়ের কোণে জড়িত ছিলাম। আমার বড় মেয়েকে বেশ আশা নিয়ে বিয়ে দিয়েছিলাম বড় ঘরে। ভেবেছিলাম আমাদের অভাব ঘুচবে। দিন শেষে সেই মেয়ে আমাদের বোঝা হয়ে ঘরে ফিরে এলো। এবার সহ্য করা অনেক কষ্টদায়ক ছিল। একদিন লক্ষ্য করলাম আমার মেয়ে অনন্যা বের হয়ে কোথায় যাচ্ছে। রাত তখন 4টা। আমিও তার পিছু নিলাম। পিছু নিতে নিতে চলে গেলাম অনন্যা শ্বশুরবাড়ির জাম গাছতলায়। সেখানে অনন্যা কারোর সাথে কথা বলছিল, তবে কার সাথে বুঝতে পারছিলাম না। একসময় তাদের মধ্যে তর্ক বিতর্ক চলে, আর একটা পর্যায়ে মনে হলো কেউ অনন্যার মুখ চেপে ধরেছে। তবে আমার বোঝাই ভুল ছিল, তারা অনন্যার মুখ নয় গলা চেপে ধরেছিল শক্ত দড়ি দিয়ে। অনন্যার কোনো আওয়াজ না পেয়ে সামনে এগোতে খেয়াল করে অনন্যা মাটিতে লুটিয়ে আছে। আমি একটা চিৎকার দিতে নিলে অনন্যা ননদের জামাই আমার মুখ চেপে ধরে। আমাকে দুটো অপশন দেওয়া হয়, এক সবটা লুকিয়ে গিয়ে 5 লাখ টাকা নিতে হবে, না হয় প্রাণ বিসর্জন দিতে হবে অনন্যার মতো। আমি ভীষণ ভীতু প্রকৃতির হওয়ায় ভয় পেয়ে গিয়েছি। এদিকে অভাবের সংসার ছিল, টাকাটারও দরকার ছিল। লোভ আমাকে জেঁকে বসে। ভাবলাম মেয়ে তো আর ফেরত পাবো না, যা হওয়ার তা তো হয়েই গেছে। তাই 5 লাখ টাকার প্রস্তাবটাই গ্রহণ করে চলে আসি। সেদিন আমার মেয়ের খুন হয়েছে জেনেও প্রতিবাদ করিনি, বরং চেপে গিয়েছি। এটা 12 বছর পর জানতে পেরে আমার স্বামী আমার সাথে বেশ অস্বাভাবিক আচরণ করে এবং পরদিন পুলিশে গিয়ে সবটা বলে দিয়ে জেল খাটানোরও হুমকি দেয়। সেটা আমি স্বাভাবিকভাবে নিতে পারিনি, কারণ 5 লাখ টাকা খেয়ে যদি জেলে যেতে পারতাম তাহলেও মানতে পারতাম, যেখানে আমি 5 লাখের 5 আনাও পাইনি। শুধুমাত্র তাদের মিথ্যে আশ্বাসে নিজের সত্তাকে বিসর্জন দিয়েছি। সেজন্য জেল খাটতে হবে শুনে আমার মনটা হঠাৎই হিংস্র হয়ে ওঠে। সেই সাথে সারা জীবন জেলে পচে মরতে হবে এটা ভাবতেও পারছিলাম না। জীবনে অনেক অভাবে কষ্ট সহ্য করেছি, নতুন করে কোনো কষ্ট সহ্য করতে চাচ্ছিলাম না।
আমি তার মাথার পিছনে রুটি বেলার বেলুন দিয়ে জোরে আঘাত করি। সাথে সাথে সে মাটিতে লুটিয়ে যায় এবং নিস্তেজ হয়ে যায়। পরে খুব কষ্ট করে তাকে সিলিং ফ্যানে ঝুলিয়ে দেয়। মায়ের কথা শুনে পুলিশ অফিসার আমির চুপ করে রইলেন কিছুক্ষণ। এই কেসটা পুলিশ অফিসার আমিরের তত্ত্বাবধানে হচ্ছে। তিনি বলে উঠলেন, আপনার স্বামীর মৃত্যু আপনার আঘাতের জন্যই হয়েছে। কি পেলেন জীবনে বলুন? না পেলেন স্বামীকে, না পেলেন সন্তানকে। আপনি কি ভেবেছিলেন খুন করে পার পেয়ে যাবেন? পুলিশ কিছুই টের পাবে না, বুঝতেই পারবে না, সবটাকে গোপনই থাকবে? সত্য কখনো আসলে চাপা থাকে না। 12 বছর আগে সত্য বের হয়ে চলে এসেছে। এবার বুঝুন সত্যের কতটা পাওয়ার। নিজের স্বামীকে খুন করাটা বেশ স্বাভাবিক কেস, তবে নিজের সন্তানকে, সেটা কেসটা মর্মান্তিক। আচ্ছা, আপনার বুক কাঁপেনি নিজের সন্তান খুনিরা যখন ঘুরে বেরিয়েছে আর আপনার সন্তান কবরে গিয়েছে? সেই প্রশ্নের উত্তরে মা যা বলল তা শুনে আমার যন্ত্রণা আরও বাড়তে লাগলো। অনন্যা আমার স্বামীর মেয়ে না, অনন্যার বাবা ছিল আরেকজন। এই বিয়ের আগে আমার আরেকটা বিয়ে হয়েছিল। সেই স্বামী হুট করে নিরুদ্দেশ হয়ে যায়। তাকে কোনোভাবেই খুঁজে পাচ্ছিলাম না। এই পর্যন্ত তার খোঁজ মিলেনি। সে সময়টা অনন্যা পেটে আসে। আমার জীবনটাই যেন আমাবস্যা নেমে আসে। এই বাচ্চা নিয়ে কী করব, কিভাবে চলবো, সেটাই অনেক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। আমাদের আর্থিক অবস্থাও ভালো ছিল না। মা বাবার একটাই মাত্র মেয়ে ছিলাম আমি, আর আমার একটা ভাই আছে আমার ছোট। সে বর্তমানে দুবাই থাকে। বেশ আদরেই বড় হই আমি। সন্তান পেটে আসায় পরিবার সবাই দুশ্চিন্তা পড়ে যায়। সন্তানের পরিচয় নিয়ে প্রশ্ন ওঠার সম্ভাবনা ছিল। তাই বাবা মা ভাই আমাকে পিওনার বাবার কাছে বিয়ে দেয়। পিওনার বাবা অনেক দরিদ্র ছিল, তাই আমাকে বিয়ে করে। তবে পিওনার বাবা আমার সন্তানের ব্যাপারে কিছুই জানতো না। আমি তখন 2 মাসের অন্তঃসত্ত্বা ছিলাম। বিয়ের 1 মাসের পরেই পিওনার বাবাকে বলি বাচ্চা পেটে আসে আমার। সে অনেক খুশি হয়েছিল। প্রথম সন্তান ছেলে বা মেয়ে নিয়ে তার কোনো অসন্তুষ্টি ছিল না। তাই অনন্যার জন্ম নিয়ে তার খুশি অনেক বেশি ছিল। কিন্তু পিওনার জন্মতে সে তেমন একটা খুশি ছিল না, কারণ পরপর দুটো মেয়ে সে মানতেই পারছিল না। সংসারের একটা প্রদীপ হিসেবে সে ছেলে আশা করছিল। এদিকে সন্তান আগে জন্ম নেওয়াতে তাকে বোঝানো হয় আমার সমস্যার জন্য বাচ্চা আগে হয়ে গিয়েছে। যেহেতু আমার বাচ্চা বাবার বাড়িতে হয়, তাই আসল রহস্য সে এখনও উদ্ঘাটনই করতে পারেনি। মৃত্যুর আগে অবশ্য তাকে সত্যটা জানিয়েছিলাম আমি, কারণ মরে যাওয়ার আগে সকল সত্যি জেনে মরলে তার আত্মা হয়তো শান্তি পাবে। এ ধারণা নিয়ে তাকে সত্যিটা জানিয়ে শক্ত বেলুন দিয়ে আমি আঘাত করি। যতদিন বাবা মা ছায়া হয়েছিল ততদিন আমি আর্থিক কষ্ট পাইনি। আমার কষ্ট শুরু হয় বাবা মায়ের মৃত্যুর পর। ভাইও তখন বিয়ে করে পর হয়ে যায়। আমি কখনো এত খাদ্যভাবে ভুগিনি সে সময়টা যতটা ভুগেছি। আর এর মূল কারণ ছিল অনন্যা। অনন্যা পেটে না আসলে আমার জীবনের এই হাল হতো না, রঙিন থাকতো। অনন্যার জন্যই আমার এমন পরিবারে বিয়ে করতে হয়েছে। তাই ছোট থেকে অনন্যাকে আদর করলেও আমার ভীষণ ক্ষোভ ছিল তার উপর। সে ক্ষোভের জন্যই হয়তো বিয়ের পর তার কষ্ট দেখে আমার কষ্ট লাগতো না। আমার মনে হতো আমি যদি তোর জন্য এত কষ্ট ভোগ করে নিতে পারি, তাহলে তুই কেন পারবি না? সব মিলিয়ে পূর্ব থেকে জিইয়ে রাখা রাগটা চলে আসে আমার মনে। তাই তো অনন্যার মৃত্যু আমাকে ততটা আঘাত করেনি। আমার জীবনে সচ্ছলতা দরকার ছিল, একটু আরামের দরকার ছিল, সেটা আমি পাইনি। এই না পাওয়া আমাকে কুড়ে কুড়ে খায়। অফিসার আমির মায়ের কথা শুনে বলে উঠল, এবার জেলে গিয়ে আরামায়েশ কইরেন। যতই হোক নিজের সন্তান ছিল। আপনার স্বামী অনন্যার বাবা ছিল না, তবুও তার প্রতি কত মায়া ছিল। নিজের মেয়ের মতো কতটাই না ভালোবাসত। বেচারা জানতই না অনন্যা তার মেয়েই না। মেয়ে লাশ নিয়ে মানুষের দুয়ারে দুয়ারে ঘুরেছে, চোখে জল ফেলেছে। এরকম স্বামীকে মাথায় করে রাখা দরকার ছিল, খুন না করা। আপনার নিজের ভুলের জন্য একটি নিরীহ প্রাণ কেড়ে নিলেন। মায়ের স্বীকারোক্তি শোনার পর আমার ভীষণ কষ্ট হচ্ছিল। অনন্যার প্রতি বাবার যেটা ছিল সেটা হলো মায়ের টান, রক্তের টান না। অনন্যার প্রতি আমার যে টান সেটাও মায়ের টান, আর মায়ের ছিল নারীর টান। মায়ের টানের কাছে নারীর টানটাও ছোট হয়ে গেল আজ। আমি কেবল মায়ের কাছে গিয়ে বললাম, বাবার নামে এত বড় বড় মিথ্যে কাহিনী সাজানোর সময়ও তুমি কিন্তু বেশ সাবলীল ছিলে মা। তুমি টাকা লোভী অনেক আগে থেকেই ছিলে। আর দেখো, সে টাকার লোভে তোমাকে কত নিচে নামিয়ে দিল, আর আমাকে এতিম করে দিল। বাবার কি দোষ ছিল বলো? কি দরকার ছিল বাবাকে শেষ করে দেওয়ার? সত্যি কি চেপে রাখতে পেরেছ? এই অনন্যার জন্য বাবা মানুষের কাছে ভিক্ষা চেয়েছে, এক বিন্দু জায়গা শুধু দাফন করার জন্য। দুয়ারে দুয়ারে গিয়ে কেঁদেছে। এ অনন্যা তোমার জন্য কম কিছু করেনি মা। যখন আমাদের সাথে ছিল পড়ার পাশাপাশি তোমাকে সাহায্য করত। টিউশন করে যা টাকা পেত তোমার জন্য শাড়ি কিনে নিয়ে আসতো, গহনা আনতো।
বাবার জন্য আনতো না তেমন। সব ভুলে গেলে মা? টাকার কাছে তুমি অনন্যার প্রাণটা বিক্রি করে দিলে, এতটুকু কি বিবেকে বাঁধলো না? আমি এসব বলতে বলতেই কেঁদে দিলাম। আমজাদ চৌধুরীর আর মালিহার সাথে সাথে বাবার মৃত্যুর রহস্য বের হয়ে আসলো। তবুও রহস্যের সমাপ্তি হলো না। সময়ের অপেক্ষায় থাকতে হবে। এখনও দুয়াশায় আছি আনহারিকে আর অনন্যাকে, এটা ভেবে। ফাতেমাকে কে খুন করেছে? পটাশিয়াম সায়ানাইড কে মিশিয়েছে? কে আমাকে পেন্টিংটা পাঠিয়েছে? সব কিছু এখনোই ধোঁয়াশায় আছে। সেই সাথে আরও মাথা ঘুরছে হেলেনকে। দীপকের সাথে তার কী সম্পর্ক? ট্রিনারে বা কী হয়েছে? সব কিছু মিলিয়ে বেশ অশান্তি কাজ করছে আমার মনে। এই শহরে আর মন টিকছে না। পরিবার বলতে আমার আর কেউই রইল না। সব হারিয়ে আজ আমি নিঃস্ব। দুঃখ আর আমাকে কষ্ট দিতে পারে না। যন্ত্রণা এতই প্রবল যে এখন সব কিছুই সহনীয় মনে হয়। ঢাকায় একদণ্ড থাকার ইচ্ছে জাগছে না। শরীর ভীষণ কাঁপছে, বুকও দুকপুক করছে। এই জীবন থেকে একটু মুক্তি চাই, তবুও যেন মুক্তি মিলছে না। ঢাকা থেকে সেই দিনে কোরগাঁও যাওয়ার জন্য রওনা দিলাম। আবারও সেই কালো বিড়ালটা দেখলাম, যেটা সামনে এসে মিলিয়ে গেল। আমার মাথায় সব প্রশ্নরা ঘুরপাক খাচ্ছে কেবল। জীবন কোন দিকে নিয়ে যাচ্ছে আমি নিজেও হয়তো জানি না। ঢাকা থেকে কুড়গাঁওয়ে পৌঁছালাম মাগরিবের আজানের সময়। দীপকদের বাড়িতে পৌঁছে লক্ষ্য করলাম বাড়িটা একদমই চুপচাপ। নিয়ামত চাচাও নেই। দারোয়ান ছাড়া বাড়িটা দেখে প্রথমেই কেমন যেন উদ্ভট লাগলো। আমি 7-5 না ভেবে সোজা চলে গেলাম বাড়ির ভিতরে। বাড়ির মূল ফটকও খোলা। এবার কেন জানি না আমার কাছে বিষয়টি খটকা লাগলো। আমি ভিতরে প্রবেশ করলাম। লক্ষ্য করলাম কেউ নেই, শুধুমাত্র আঞ্জুমান আর তার মেয়ে আছে। পিয়ালি বা দীপককে লক্ষ্য করছি না, সে সাথে আনহারিকেও দেখছি না। আমার ভেতরটাই আবার একটু ভয় হতে লাগলো। আমি পুরো বাড়িটা খোঁজার আগে আনহারির নাম্বারে কল দিলাম, তবে খোলা পেলাম না। এবার যেন বিষণ্ণতা আমাকে জেগে ধরেছে। আমি পুরো বাড়িটা তন্ন তন্ন করে খুঁজেও আনহারিকে কোথাও খুঁজে পেলাম না। আমি হাঁপাতে লাগলাম। তাহলে কি দীপক আনহারির কিছু করেছে? পুলিশ স্টেশনে যাওয়া ভীষণ জরুরি হয়ে গেছে। আমি পুলিশ স্টেশনে যাওয়ার আগে আঞ্জুমানের রুমে গেলাম। আঞ্জুমান তার মেয়েকে নিয়ে বসে আছে। আমি তার কাছে গিয়ে জিজ্ঞেস করলাম অনন্যা কোথায়, আর দীপকই বা কোথায়? আঞ্জুমান আমার দিকে তাকিয়ে থেকে বলল, আমি সেসব কিছুই জানি না ফিওনা। সকালবেলা অনন্যা আর দীপকের কথা কাটাকাটি হয়েছে। এরপর ওরা একসাথেই কোথায় যেন বের হয়েছে, তা আমার জানা নেই। সাথে পিয়ালিও গিয়েছে। আমি উতলা হয়ে তাকে জিজ্ঞেস করলাম, কী নিয়ে কথা কাটাকাটি হয়েছিল? আঞ্জুমান পাশ থেকেই একটা তেলাপোকা আমার দিকে এগিয়ে দিল। আমি ভয়ে পিছু হটে বললাম, কী করছেন এসব? আঞ্জুমান হালকা গলায় আমাকে বলল, এটা একটা সেন্সরের তেলাপোকা, তোমার ম্যাডাম অনন্যা এই সেন্সর তেলাপোকা দিয়েই পায়েসে পটাশিয়াম সায়ানাইড মিশিয়েছে। তেলাপোকাটাকে একটা বিশেষ সংকেত দিলেই উড়ে যায়। তোরির আব্বু যখন পায়েস রান্না করছিল তখন সে সেন্সর দিয়ে পায়েসে পটাশিয়াম সায়ানাইড মেশায়। এটা দীপক বুঝতে পারলেও কোনো প্রমাণ তার হাতে ছিল না। এটা নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়েছে। আমি জানি কাজটা অনন্যাই করেছে। তবে অদ্ভুতভাবে অনন্যা একটা কাগজ দেখালো, যেটাতে দেখা গেছে দীপক কানাডা থেকে এটা 2 মাস আগে অর্ডার করেছে। এমন একটা জিনিস দীপু অর্ডার করেছে আমরা জানি না, এটা অদ্ভুত না? কিন্তু তথ্য প্রমাণ তো দীপুর বিরুদ্ধে জানান দিচ্ছে। এসব নিয়ে তর্ক বিতর্ক হয়। তর্ক বিতর্কের একটা পর্যায়ে তারা বাহিরে যায়। এরপর দীপুর ফোনও বন্ধ পাচ্ছি আমি বুঝতে পারলাম পটাশিয়াম সায়ানাইড মেশানোর আসল কাহিনী। সবাই বুঝতে পারছে কাজটা আনহারিই করেছে। তবে তথ্য প্রমাণ সব কিছুই বিতলে দিচ্ছে। এটাও আনহারির সাজানো একটা প্ল্যান। এখানে আসার প্ল্যান অনেক আগে থেকেই তার ছিল, আর সে অনুযায়ী সে সবটা গুছিয়ে রেখেছিল। এখন ভাববার বিষয়, তারা কোথায় গেল? আঞ্জুমানকে আবারও জিজ্ঞেস করলাম আমি, এত কিছু হয়ে গেল আর আপনি এত শান্ত হয়ে কিভাবে বসে আছেন? আমার সেটাই বিষয়ে মাথায় ঢুকছে না। আঞ্জুমান আবার শান্ত গলায় আমাকে বলল, নিজের স্বামীর জন্য সবসময় স্ট্রাগল করেছি। কিছু ছিল না তার, তবুও তাকে নিয়ে সংসার করেছি। সবসময় তাকে প্রাধান্য দিয়েছি। সে স্বামীর মুখোশ যখন খুলে গেছে তখন আমার ভিতরের আমিটা আর আমিতে নেই পিওনা। এখন একটু হলেও অনন্যার সেই কষ্টটা আমি বুঝতে পারি। একজন মেয়ে হিসাবে ন্যায় অন্যায় বিচার করে অনন্যার সাথে ইনসাফ করা দরকার ছিল। তবে পরিবারকে সবার আগে প্রাধান্য দিতে গিয়ে অনন্যার সাথে অনেক খারাপ ব্যবহার করে ফেলেছি আমি। শুনো, অনন্যা মরে যাক, এটা আমি কখনো চাইনি।
চেয়েছিলাম অনন্যা বেঁচে থেকেও যেন তিলে তিলে মরে। কেন অনন্যার প্রতি এত ক্ষোভ ছিল আমি জানি না। অনন্যা দেখতে সুন্দরী ছিল, এই বিষয়টিও আমাকে খুব প্যারা দিত। তাই না চাইতেও আমি তার সাথে খারাপ ব্যবহার করে ফেলি। আর এখন নিজের এই পরিস্থিতিতে অনন্যার প্রতি করা অন্যায় বেশ অনুতপ্ত। নিজের কৃতকর্মের জন্য আমি অনুতপ্ত। তাই এসব নিয়ে আর কথা বাড়াচ্ছি না। মাও তার শাস্তি পাচ্ছে, ভাইও পাবে, আমিও পেয়েছি। আচ্ছা, তুমি অনন্যার কে জানি হও? পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। কথাটা বলে আমি রুম থেকে বের হয়ে চলে আসলাম। আঞ্জুমানের এত ভালো রূপটাও আমি মানতে পারছি না। চুপ হয়ে ভাবছি তারা গেল কোথায়। এদিকে সন্ধ্যা গনিয়ে রাত নেমে গেল, রাত গড়িয়ে সকাল হয়ে গেল। তাদের কোনো খোঁজই মিলছে না, কলেও তাদেরকে পাচ্ছি না। এবার আমার কাজ থানায় ইনফর্ম করা। যে ভাবনা সে কাজ। আমি উঠে গেলাম দ্রুত। এখানে একা থাকতে ভয়ও লাগছে। 4 জন মানুষ একসাথে নিখোঁজ, কোথায় আছে কোনো হদিস নেই। আঞ্জুমানের রুমের দিকে তাকিয়ে লক্ষ্য করলাম আকাশের দিকে তাকিয়ে কি যেন সে বিড়বিড় করছে। আমি সেসবে আর পাত্তা দিলাম না, সরাসরি চলে গেলাম অফিসার মাহিদের কাছে। এবার তার কাছে গিয়ে আমার কোনো অনুভূতি কাজ করছে না। আনহারের চিন্তায় আমার সকল অনুভূতি যেন মরে গেছে। আমি সেখানে যেতে অফিসার মাহিদ হেসে বললেন, আবার কি হয়েছে আপনাদের পরিবারের? ওনার কথা শুনে কিছুটা বিরক্ত হলেও স্বাভাবিক গলায় ওনাকে বললাম, বড় আপা মানে অনন্যা, দীপক, পিয়ালি, নিয়ামত চাচাকে গতকালকে থেকেই খুঁজে পাওয়া যাচ্ছে না। আমার মনে হচ্ছে অনন্যাকে ওরা কিছু করেছে, না হয় কোথায় যাবে ওরা। আঞ্জুমানের ভাবগতিও ভালো ঠেকছে না আমার কাছে। আপনি দয়া করে একটা ব্যবস্থা করুন। আমার কথা শুনে অফিসার মাহিদ চুপ হয়ে গেল। কাকে জানি কল করেছে। কল করে আমাকে বলল আনহারির নম্বরও তো বন্ধ। অফিসার মাহিদের মুখে আনহারি নামটা শুনে আমি চমকে উঠলাম। বেশ অগোছালো বাসায় তাকে জিজ্ঞেস করলাম, আপনি কি করে এই নামটা জানেন? আপনি কি ওনাকে চেনেন? অফিসার মাহিদ আমার দিকে তাকিয়ে বলল, সে আমার বেসমেটের পরিচিত ছিল। পড়াশোনায় একই সাথে ছিল তাদের, মানে স্কুল কলেজ একই সাথে। এরপর আনহারি অ্যাডমিট নিল মেডিকেলে, আমার বেসমেট নিল ভার্সিটিতে। আমি আনহারিকে চিনি 4 বছর আগে থেকে। বেশ কয়েকবার তার সাথে আমার কথা হয়েছে। সে তখন দেশের বাহিরে ছিল, দেশে আসে সে কিছুদিন আগে। অফিসার মাহিদের কথা শুনে আমি থমকে গেলাম। আনহারি একজন ডাক্তার, সেটা আমার জানা ছিল না। আমি কৌতূহল গলায় তাকে জিজ্ঞেস করলাম, আনহারি দেশের বাহিরে গিয়েছিল কবে, কত বছর সেখানে ছিল? অফিসার মাহিদ হালকা গলায় বলল, আনহারি দেশের বাহিরে গিয়েছিল 4 বছর আগে, আর সেখানে 4 বছর ছিল। নানান পরিকল্পনা করেও আসতে পারেনি। 4 বছর পর কিছুদিন আগে সে দেশে আসলো। অফিসারের মাহিদের কথা শুনে আমি চমকে উঠলাম। আনহারি যদি দেশের বাহির থেকে 4 বছর পর আসে, তাহলে 2 বছর আগে কে মারা গেছে? আর ওই পরিবার কে ছিল? আমি আবারও তাকে জিজ্ঞেস করলাম, আনহারি যদি দেশের বাহিরে 4 বছর থেকেই থাকে, তাহলে 2 বছর আগে তার পরিবারে কে ছিল? 2 বছর আগে কে মারা গিয়েছিল? অফিসার মাহিদ কিছু বলতে নেবে, এর মধ্যে অবিনাশ মুখার্জি নামের এক কনস্টেবল খবর নিয়ে আসে, নদীতে একটা মেয়ের কাটা লাশ পাওয়া গিয়েছে। এই খবরটা শুনে আমার ভিতরটা চমকে উঠেছে। সে আনহারি না তো? অফিসার মাহিদ চেয়ার ছেড়ে উঠে আমার দিকে তাকিয়ে বলল, আমার এখন ওইদিকে ফোকাস দিতে হবে। আপনি একটা সাধারণ ডায়েরি করে যান, আমি লাশের সন্ধান করে আনহারির খোঁজ নিচ্ছি, আর বাকি তথ্য পরে সময় করে বলবো। আপাতত আমি উঠি। অফিসার মাহিদ চলে গেলেন। আমি নিখোঁজের একটা ডায়েরি করে থানা থেকে বের হলাম। থানা থেকে বের হয়ে আমি সরাসরি লাবণী জোহাকে কল দিয়ে জিজ্ঞেস করলাম, আন্টি, আনহারি দেশের বাহিরে কবে গিয়েছিল? লাবণী জোহা সাবলীল গলায় আমাকে উত্তর দিল, উচ্চ মাধ্যমিকের পর ও দেশের বাহিরে থেকেছে। তার পড়াশোনা সেখানেই। MBBS কমপ্লিট করে দেশে আসে। কিছুদিন থেকে 4 বছর আগে গিয়েছিল MRCP করতে লন্ডনে। এরপর তার কী যেন সমস্যা হচ্ছিল সেখানে, তাই 1 বছর থেকে চলে আসে। হঠাৎ করে এই প্রশ্ন কেন? আমি উত্তরে তাকে বললাম, এমনি, বলে কলটা কেটে দিলাম। আমার মাথায় আবার নতুন প্রশ্নের সমাগম হচ্ছে। তাহলে 2 বছর আগে কে মারা গেল? আনহারি যদি দেশের বাহিরেই থাকে, তাহলে আনহারির পরিবারের সাথে কে ছিল এতদিন? প্রশ্ন যেন আমাকে কুরে কুরে খাচ্ছে। আনহারি কোথায় আছে এই প্রশ্নটা যেন আমাকে আরও বেশি যন্ত্রণায় ফেলে দিচ্ছে। আমি পাগলের মতো করে হাঁটছি। একা একা নিজেকে ভীষণ অসহায় এবং ক্লান্ত লাগছে। আনহারির কিছু হলে আমি লাবণী জোহাকে কি জবাব দিব আমি সেটাই ভাবছি। আমার ভীষণ চিন্তা হচ্ছে, আমি কি একবার লাবণী জোহাকে বলবো বিষয়টি নাকি বলবো না?
আমার কি করা উচিত আমি বুঝতে পারছি না। এসব ভেবে ভেবে সামনের দিকে এগোলাম। হঠাৎ করে ইটে পা আটকে সামনের দিকে ঝুঁকে গেলাম। পড়ে যাওয়ার আগে কেউ আমাকে একজন ধরে নিল। আমি তার মুখ বরাবর তাকিয়ে দেখলাম একটা ছেলে। আমি তার হাত থেকে নিজের বাহু দুটো ছাড়িয়ে নিলাম। সে আমার দিকে তাকিয়ে আমাকে জিজ্ঞেস করলো, কোথাও ব্যথা পাওনি তো পিওনা? আমি অবাক হয়ে তাকে জিজ্ঞেস করলাম, আপনি আমার নাম জানলেন কি করে? কে আপনি? তার উত্তর আসলো, আমি বিবর। সে সাথে সমাধান হলো কিছু রহস্যের। বিবর নামটা আনহারের মুখে আমি শুনেছিলাম। তাহলে এই মানুষটাই আমাকে পেন্টিংটা পাঠিয়েছিল। আমি বেশ উত্তেজিত গলায় বললাম, হুট করে আমার বাসায় কেন পেন্টিংয়ের সিটিটা পাঠালেন? অনেক প্রশ্ন আমার ভিতরে ঘুরপাক খাচ্ছে। আনহারিকে, অনন্যা কি আদৌ মরেছে? আমি এসব আর নিতে পারছি না। আমাকে ভীষণ ফেরা দিচ্ছে এই প্রশ্নগুলো। এত সব প্রশ্নের উত্তর মিলব কবে আমি জানি না। বিপরীত গলায় আমাকে বলল, আনহারির সাথে আমার পরিচয় হয় 12 বছর আগে। আমি একটা ছবি প্রদর্শনীতে অনন্যার ছবি দিয়েছিলাম। এরপর সেখানে সে আমার বিরুদ্ধে অভিযোগ করে আমি কেন তার ছবি বিনা অনুমতিতে এঁকেছি এবং প্রদর্শন করেছি। প্রথমে তাকে দেখে আমিও ভেবেছিলাম সে হয়তো অনন্যা হবে। তবে সেই ধারণা আমার পাল্টে যায় তার সাথে কথোপকথনের পর। সেদিন অনন্যার ঠিকানা সব কিছু আমার থেকে সে নিয়ে চলে যায়। এরপর আর তার সাথে আমার যোগাযোগ হয়নি। আমি অনন্যাকে না পেয়ে মানসিকভাবে একটু বিধ্বস্ত ছিলাম। সব মিলিয়ে তাকে হারিয়ে ফেলি। অনন্যার মৃত্যুর খবর আসায় আমি অনেক ভেঙে পড়ি। তবে সেই সময়টায় আনহারিকে দেখার আমার ভীষণ ইচ্ছে জাগে। তাই আমাদের একটা গ্রুপে তাকে নিয়ে পোস্ট করি, যেখানে লেখা ছিল, একই দেখতে দুজন মানুষ, একজন আমার গ্রামের, অন্যজন অন্য শহরের। একজনের নাম অনন্যা, অন্যজনের আনহারি। আমি অনন্যাকে হারিয়ে ফেলেছি, তবে তার প্রতিচ্ছবি মানে আনহারিকে দেখার ইচ্ছে আমার জাগছে। যদি কেউ তাকে চিনে থাকেন আমাকে জানাবেন। আমি এক নজর তাকে দেখতে চাই। তখন এখনের মতো এরম ফেসবুক মেসেঞ্জার এত হাতে হাতে ছিল না। গুটি কয়েক মানুষ চালাতো। সেই সময়টা স্ট্যাটাস দেখে আমাকে নক করে আনহারির মামা লিয়াকত জোহা। তিনি আমাকে দ্রুত পোস্টটি ডিলিট করার অনুরোধ করেন। তিনি এটা জানান আনহারির পরিবারের অনেকেই এখানে আছে। যদি তাদের চোখে পোস্টটি পড়ে তাহলে মানহানি হওয়ার সম্ভাবনা রয়েছে। আমি ওনার কথা মতো পোস্টটি ডিলিট করি। এরপর ওনার থেকে ওনার ব্যক্তিগত নম্বর নিয়ে ওনাকে কল করে জিজ্ঞেস করলাম কেন সে এমনটা বলেছে। তিনি আমাকে হাত জোর করে বলেছিল বিষয়টি যেন কাউকে না জানাই। তবে এত ঘটনার পর বিষয়টি সেফে রাখলেও অন্যায় হবে। বিবরের কথা যতই আমি শুনছিলাম ততই আমার মনটায় অসম্ভব অস্থিরতা কাজ করতে লাগলো। তাই অস্থির গলায় বলে উঠলাম, প্লিজ বলুন না, এগুলো সেফে রাখলে এত সহজ বিষয় এখন গোলাটে হয়ে যাবে। বিবর হালকা একটা ডোক গিলে বলল, লিয়াকত জোহা অনন্যার বাবা হয়। তোমার মায়ের প্রথম স্বামী লিয়াকত জোহাই ছিল, যে আনহারের মামা এখন। সে এই গ্রামে এসেছিল একটা কাজে। সেখানে তোমার মাকে দেখে পছন্দ করেছিল। তার পছন্দ থেকে প্রণয়। গোয়েন্দা বিভাগে কাজ করত। সেই সুবাদেই এখানে পোস্টিং হয়েছিল। তোমার মায়ের প্রেমে পড়ে এখানেই থেকে যায়। জায়গা জমি কিনে নেয়। লিয়াকত জোহা দ্বিতীয় স্ত্রী ছিল তোমার মা। তার আগের বিয়ের কথা তোমার মা জানতো না। যেহেতু গোয়েন্দাতে কাজ করতো তাদের কাজের ব্যাপারে কিছু গতিবিধি নিষেধ থাকায় সে তার পরিচয় গ্রামের কাউকে দেয়নি। দ্বিতীয়ত এটা তার দ্বিতীয় বিয়ে হয়। সে তোমার মাকেও চাকরির ব্যাপারে কিছু বলেনি। সব মিলিয়ে সে সংসার কিছুদিন করার পর লিয়াকত জোহার প্রথম স্ত্রী বিষয়টি জানলে সেই বিষয়টি নিয়ে ঝামেলা করে। আর সে ঝামেলা যেন বড় আকার ধারণ না করে সেজন্য লিয়াকত জোহা হুট করে নিজেকে লুকিয়ে ফেলে। সেই সময়টায় লিয়াকত জোহা জানতো না তোমার মায়ের গর্ভে সন্তান আছে। জানতে পারে তোমার মায়ের দ্বিতীয় বিয়ের কিছুদিন পর। তবে তোমার মায়ের সংসারের কথা ভেবে তিনি আর সামনে আসেননি। একই সাথে লাবণী জোহা সন্তান সম্ভবা হয়। লিয়াকত জোহা স্ত্রী সন্তান দানে অক্ষম ছিল, তাই তাদের ঘরে আর কোনো সন্তান নেই। তারা বর্তমানে বিদেশে সেটেল আছে। আর আনহারি বিদেশে বড় হয়েছে বেশি। সে সূত্রপাতে লিয়াকত জোহার কাছেই ছিল। আর লিয়াকত জোহার স্ত্রী এখন পর্যন্ত জানে না আনহারি তার সন্তান, লাবণী জোহার না। আমি কিছুটা হতভম্ব হয়ে জিজ্ঞেস করলাম, তাহলে আনহারি কিভাবে লাবণী জোহার কাছে পৌঁছালো? আর যতদূর জানি আনহারি হয়েছে দেশের বাহিরে, আর অনন্যা আমাদের গ্রামে। বিবর একটা দম নিয়ে বলল, জানো ফিওনা, জীবনটা একটা থ্রিলার নাটকের মঞ্চ। লিয়াকত জোহা যখন জানতে পারে তোমার মায়ের সন্তান তার, আর সেটাও জানতে পারে বিশেষ এক কাহিনীর মাধ্যমে। লিয়াকত জোহা তোমার মাকে শুধু একটা ডাক করে ঠিকানা দিয়েছিল। সেখানে তোমার মা লিয়াকত জোহার নামে শেষ চিঠি লিখে। চিঠিতে এটা লিখেছিল সে সন্তান সম্ভবা, তাকে যেন নিতে আসে সে। কিন্তু দুর্ভাগ্যবশত চিঠিটা যখন লিয়াকত জোহার হাতে পৌঁছে তখন তোমার মায়ের তোমার বাবার সাথে বিয়ে হয়ে যায়।
সেই সময় চিঠিটা পেয়ে লিয়াকত জোহা সিদ্ধান্ত নেয় তার সন্তান নিয়ে আসবে। তবে তোমার মায়ের দ্বিতীয় বিয়ে হয় সেটা সম্ভব ছিল না, কারণ তোমার বাবা জানতো এটা তার সন্তান। তোমার মামার সাথে লিয়াকত জোহা প্রথম যোগাযোগ করে, তখন তোমার মামা জানায় সে তার বোনের সম্মান আর নষ্ট করতে চায় না। এটা যদি গ্রামের মানুষ জানে কেলেঙ্কারি হয়ে যাবে, এই সন্তান তারা দিতে পারবে না। তার লিয়াকত জোহার নিকট হাত জোড় করে বলে যেন এই বিষয়ে কোনো স্টেপ না নেয়। তবে লিয়াকত জোহার মাধ্যমেই হঠাৎ করে পিতৃত্ব জেগে ওঠে। সে কৌশলে তোমার মাকে হাসপাতালে এনে আলট্রা করায় সন্তানের অবস্থা জানার জন্য। সেই সময় জানতে পারে তার যমজ সন্তান হবে। তখন সে তোমার মামাকে প্রস্তাব দেয় তাকে যেন অন্তত একটা সন্তান দেওয়া হয়, আর তার বিনিময়ে সে সব গোপন রাখবে। সে তাকে বিদেশে পাঠাতে যা টাকা লাগে দিবে। এবার তোমার মামা বিষয়টি চিন্তা করে দেখলো এতে কারো কোনো ক্ষতি হচ্ছে না, বরং লাভই হচ্ছে। তোমার মা জানতোই না তোমার মায়ের যমজ বাচ্চা হবে, আর বাচ্চা নর্মাল ডেলিভারি হওয়ার দরুন সবটা চাপা পড়ে যায়। যে আয়া বিষয়টি জানতো তাকেও দেশের বাহিরে পাঠিয়ে দেওয়া হয়েছে, যার দরুন এত বছরের বিষয়টি খোলাসা হয়নি। সেদিন অনন্যা আর আনহারি হয়। সেদিন তোমার মামা একটা সন্তান মানে আনহারিকে লিয়াকত জোহার হাতে তুলে দেয় আর অনন্যাকে রেখে দেয়। লিয়াকত জোহা সে সন্তান নিয়ে ঢাকায় যায়। যেহেতু লিয়াকত জোহার পরিবার দেশের বাহিরে থাকে, তার সকল প্রসেসিং করে লিয়াকত জোহা বাচ্চা নিয়ে দেশের বাহিরে যায়। প্রথমে তার স্ত্রীকে বাচ্চার ব্যাপারে কিছু না জানিয়ে ডে কেয়ারে রাখে। ভেবেছিল সময় সুযোগ বুঝে বলবে সে একটা বাচ্চা দেশ থেকে নিয়ে দত্তক নিয়ে এসেছে, যেহেতু তাদের বাচ্চা হবে না। কিন্তু ঘটনার মোড় নেয় অন্যদিকে। লাবণী জোহার অবস্থার অবনতি হয়। তার বাচ্চার স্বাভাবিক ডেলিভারি হবে না ডাক্তার বলেছিল, তাই ইমার্জেন্সি তাকে দেশের বাহিরে নেওয়া হয় বাচ্চা ডেলিভারির জন্য। তোমার মায়ের 17 দিন পর বাচ্চা ডেলিভারি হয় লাবণী জোহার। তবে দুর্ভাগ্যবশত মৃত বাচ্চা হয়। কিন্তু লাবণী জোহার অবস্থা এতই অবনতি যে তার বাচ্চা মারা গেছে, এ কথা তাকে জানানো হয়নি। তাই বাধ্য হয়ে লিয়াকত জোহা আনহারিকে লাবণী জোহার কোলে তুলে দেয়। বাকি বিষয়টা সে চাপা রাখে। আমি কথার মাঝে বলে উঠলাম, তাহলে তো ওয়াজেদ চৌধুরী জানার কথা। বিপুর হালকা গলায় বলল, লাবণী জোহার এই সময়টায় ওয়াজেদ চৌধুরীর বিষয় জটিলতার জন্য যেতে পারেনি। লিয়াকত জোহা কেবল তার তত্ত্বাবধানে লাবণী জোহাকে বিদেশ নিয়ে যায়, আর ওয়াজেদ চৌধুরী 3 দিন পরে যায়। এর মধ্যে সে তো জানে তার বাচ্চা আনহারি, কিন্তু সত্য এটাই যে বাচ্চা লিয়াকত জোহা আর তোমার মায়ের। আর আনহারিকে যেহেতু 17 দিন পর লাবণী জোহার কাছে দিয়েছিল, তাই আনহারির জন্মদিন অনন্যা 17 দিন পরে পালন হতো, আর অনন্যা 17 দিন আগে। এজন্যই আনহারিকে সবাই জানে বিদেশে জন্ম। দুজন যমজ হয়ে প্রকৃতির লীলা তাদের আলাদা করে দিয়েছিল। একজন সাজানো অট্টলিকায় বড় হয়েছে, অন্যজন কুঁড়ে ঘরে। বিভোর থেমে গেল। আমার মাথা থেকে বড় একটা বোঝা নেমে গেল। তবে একটা প্রশ্ন থেকে যায়, কে বেঁচে আছে সেটা কি আনহারি নাকি অনন্যা? আমি বিভোরকে জিজ্ঞেস করলাম, আচ্ছা আপনি কি ওনার থেকে আনহারির খোঁজ নিয়ে পরবর্তীতে যোগাযোগ করেছিলেন? বিভোর হালকা গলায় বলল, লিয়াকত জোহা বলেছিল আনহারি তার মায়ের সাথেই আছে। তবে আমার পড়াশোনা আর কিছু সমস্যাজনিত কারণে সে সময়টা আমি ভীষণ বেকায়দায় পড়ে যাই, যার দরুন আনহারির সাথে দেখা করার ইচ্ছেটা চলে যায়। দীর্ঘ কয়েকটা বছর পার হয়ে যায়। আমি সকল জটিলতা কাটিয়ে উঠি। আবারও আমার মনে আনহারিকে দেখার তীব্র আকাঙ্ক্ষা জাগে। তখন তার খোঁজ নিয়ে জানতে পারি সে লন্ডনে গিয়েছিল এমআরসিপি করার জন্য। তবে হঠাৎ করে তার একটা সমস্যা হয়, সে পূর্বের সব কিছু ভুলে যেতে শুরু করে। তাই তো সে সমস্যার জন্য সে এমআরসিপি আর কমপ্লিট করতে পারেনি। সোজা চলে আসে লাবণী জোহার কাছে। আস্তে আস্তে লাবণী জোহার তত্ত্বাবধানে আনহারি একটু সুস্থ হয়। তবে হুট করে তার মৃত্যুর সংবাদ আমাকে ভীষণ প্যারা দিতে লাগলো। সে যখন দেশে ছিল 3 বছর আগে আমি তার সাথে যোগাযোগের চেষ্টা করেছি, পরিচয় দিয়েছি। তবে সে আমাকে চিনতে পারেনি, হয়তো তার রোগের জন্য। এরপর তার মৃত্যু সংবাদও আমাকে বেশ ব্যাহত করে। হঠাৎ করে আনহারি ফিরে আসায় আমার কাছে মনে হচ্ছিল হয়তো এটা অনন্যা। তাই সেই সময়টায় পেন্টিং পাঠিয়েছিলাম তোমাকে। আর অনন্যার মৃত্যুর ভারটাও আমি নিতে পারছিলাম না। জানি না কে ফিরে এসেছে, আনহারি নাকি অনন্যা। যতটুকুই আমি জানি ততটুকুই বললাম। বিবর একটু থেমে আবারও বলল, আরও কোনো তথ্য পেলে আমাকে জানিও প্লিজ। আমিও সবার মতো গুলিয়ে ফেলছি। আনহারি নাকি অনন্যা কে বেঁচে আছে? লিয়াকত জোহার সাথে আমার কোনো যোগাযোগ নেই। লাবণী জোহার সাথে যোগাযোগের চেষ্টা করেও কঠোর নিরাপত্তার জন্য পারিনি। বিবর একটা ফোন নাম্বার দিয়ে চলে গেল। আমি চুপচাপ হাসছি আর ভাবছি এটা কী করে সম্ভব। লাবণী জোহা এবং লিয়াকত জোহার ভাষ্যমতে আনহারি 3 বছর আগেই দেশে এসেছিল, আর 1 বছর দেশে থাকার পর তার অ্যাক্সিডেন্ট হয়। আর অফিসার মাহিদের ভাষ্যমতে আনহারি 4 বছর যাবৎ দেশের বাহিরে ছিল। তাহলে কোনটা সত্য কোনটা মিথ্যে? কি হচ্ছে এসব? একটা রহস্য ভেদ করতে গিয়ে আরেকটা রহস্যে তলিয়ে পড়ছি। এ রহস্য যেন আমাকে আবারও মাতাল করে তুলছে। আর লিয়াকত জোহা কি অনন্যার কথা জানে? সে কি জানে তার আরেকটি মেয়ে কতটা কষ্ট সহ্য করেছে?
এখনও কয়েকটা প্রশ্ন আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে। 12 বছর আবেগ, 2 বছর আগে কার মৃত্যু হয়েছে, কে ফিরে এসেছে, ফাতেমাকে কে, আর দীপকের এতগুলো স্ত্রীকে সে কীভাবে হত্যা করে পার পেল। আর সবচেয়ে বিধ্বস্ত প্রশ্ন হচ্ছে আনহারি কোথায়। এর মধ্যে অফিসার মাহিদ কল দিয়ে দ্রুত থানায় যেতে বলল। আর কিছু বিস্তারিত বলল না। বাকি বিস্তারিত থানায় গেলে বলবে। আমার বুকটা কেঁপে উঠল, সে সাথে একটা ভয়ও ছড়াও হলো। আমি আর দেরি করলাম না, দ্রুত পায়ে রওনা দিলাম থানার দিকে। বুকটা ভীষণ কাঁপছে আমার। মেঘেরা আকাশে খেলা করছে। কালো মেঘ যেন জানান দিচ্ছে ভয়ানক কিছু হচ্ছে। এই ভয়ের হাত থেকে রেহাই পাবো তো? গ্রামের এলো পাতাড়ি রাস্তার মতো আমার মনটাও উথাল পাতাল করে এলোমেলো হচ্ছে। আনহারির কিছু হলে নিজেকে হয়তো ক্ষমা করতে পারবো না। মনে হাজারটা সংশয় নিয়ে এগোচ্ছি। এর মধ্যে একটা গাড়ি আমার দিকে জোর গতিতে আসছে। আমি এখান থেকে কোন দিকে মোড় নিব বুঝতে না পেরে ঠায় দাঁড়িয়ে রইলাম। মনে হচ্ছে হিতাহিত জ্ঞান যেন আমার চলেই গেছে। আমি আর নড়তেও পারছি না। গাড়ির গতিবিধি আমাকে যেন নড়াতে পারছে না। কারো কোমল হাতের স্পর্শ অনুভব করলাম। কোমল হাতগুলো আমাকে যেন শক্ত করে ধরে টেনে নিল। আমি মাটিতে ছিটকে পড়লাম। মাথাটা ঝিমঝিম করছে। কিছুক্ষণ চোখ বন্ধ করে রইলাম। তারপর চোখ খুলে একটু উঠে দাঁড়ালাম। একটা জোরালো কণ্ঠ দিয়ে আসলো, কি করছো এসব? মরে গেলে কি সব সমস্যার সমাধান হয়ে যাবে? সময় খারাপ যাচ্ছে মানে ভালো সময় কি ফিরে আসবে না? আনহারিকে খুঁজে পাওয়া পর্যন্ত নিজেকে টিকিয়ে রাখো। এভাবে হারিয়ে গেলে কি হবে? আমি চোখ তুলে তাকালাম। সাদা 3 পিস পরা একটা মেয়ে দাঁড়িয়ে আছে। প্রকৃতি যেন সকল সৌন্দর্য তার শরীরে ঢেলে দিয়েছে। পরীর মতো সুন্দরী একটা মেয়ে। মনে হচ্ছে জান্নাত থেকে হুর নেমে এসেছে। সম্ভবত সে গ্রামের ডাক্তার। আমি তাকে হাসপাতালে দেখেছিলাম বেশ কয়েকবার অ্যাপ্রন পরা অবস্থায়। তবে তখন বেশ ভালোভাবে খেয়াল না করলেও তার সৌন্দর্য আমার চোখে লাগেনি। সে আমাকে আবারও বলে উঠল, ইন্তু, নিজেকে সামলাও। ইন্তু নামটা শুনে আমার বুকটা কেঁপে উঠল। আমার পুরো নামটা ফিওনা তাসমিয়া ইন্তিয়া। ফিওনা আমার ভালো নাম। কাগজ কলমে ফিওনায় আমাকে ডাকা হয়। তবে ইন্তু নামটা আমার বড় আপা, বাবা আর মা বেশি ব্যবহার করত। স্কুল কলেজ বাহিরের মানুষ আমাকে ফিওনা হিসাবেই চিনত। আপা ফিওনা, ইন্তু মাঝে মাঝে ফিন্তু ইন্তু বলে ডাকতো বেশিরভাগ। মাও একই রকম ডাকতো, কিন্তু যখন বাহিরের মানুষের সাথে কথা বলতো তখন ফিওনা বলে সম্বোধন করতো। সেদিন আঞ্জুমানকে আমি ফিওনা নাম বলাতেও চিনিনি, কারণ ফিওনা নামটা তারা খুব বেশি শুনেও নেই। আর তাদের বাসায়ও যাতায়াত আহামরি হতো না। 1-2বার ফিওনা নাম শুনলেও বেশিরভাগ ফিন্তু আর ইন্তুই শুনেছে। তাই 12 বছর আগে সেই ফিওনা নামটা তাদের মাথা থেকে চলে গেছে। তাদের মাথায় এটাও জাগেনি অনন্যা ফিরে এসেছে। কিন্তু ওর পরিবার কোথায় বা ওর বোন কোথায়? তারা এটা ধরে নিয়েছে আমার পরিবার গ্রাম থেকে হারিয়ে গেছে আর অনন্যা কোনো না কোনোভাবে বেঁচে ফিরে এসেছে। তাই তারা আনহারিকে দমাতে সকল বুদ্ধি খরচ করছিল। তবে পরিবার পর্যন্ত যাওয়া উচিত সেটা বোঝেনি। সব মিলে তাদের ধারণা বাহিরে ছিল অনন্যার বোনও অনন্যার সাথে এসেছে। আর 12 বছরে আমার অনেক পরিবর্তন হওয়ায় তারা আমাকে চিনতেও পারেনি। এবার আমি সামনে থাকা মেয়েটাকে কোমল গলায় বললাম, আপনি আমার এই নাম কীভাবে জানলেন? আমাকে তো এই নামে আমার একান্ত পরিচিত ছাড়া কেউ চিনে না। আর আনহারিকে আপনি চিনেন কিভাবে? আনহারিও আমাকে এ পর্যন্ত পিন্তু বা ইন্তু বলে সম্বোধন করেনি। তার সব কিছু অনন্যার মতো হলেও এই জায়গাটাতে একটু ভিন্নতা ছিল। এসব ঝামেলার মাঝে এই পয়েন্টটা আমার মাথা থেকে চলে গিয়েছিল। আপনার সম্বোধনে মাথায় আসলো বিষয়টি। সেই সাথে অনেকগুলো প্রশ্নের সমাচার ঘটেছে। কে আপনি? অপর পাশ থেকে উত্তর আসলো, আমি মহিমা। তোমার এই নাম আমি অনন্যার মুখে শুনেছি। আমাকে দেখতে ভীষণ ছোট লাগলেও আমার বয়স আঞ্জুমানের সমান। আঞ্জুমান আমার সৎ বোন। আমার বাবার দ্বিতীয় স্ত্রী ছিলেন আমার মা। আমার মা জানতই না আমার বাবা বিবাহিত ছিলেন। শহরে থাকতো তখন বাবা। সেই সময়টা বিয়ে করে আমার মাকে। আমার মা বাবার গার্মেন্টসে চাকরি করত। সম্ভবত সুন্দরীর অধিকারী হওয়ায় বাবার চোখে পড়ে আর বিয়ে করে। মা তখন জানতো না বাবা বিবাহিত। আমি জন্ম নেই, সব ভালোই চলছিল। আলাদা একটা সংসার ছিল মায়ের। আমার 2 বছর বয়সে মা জানতে পারে বাবা বিবাহিত। এই নিয়ে বাবার সাথে বেশ কয়েকবার কলহ হয়। মায়ের এই দুনিয়ায় কেউ ছিল না, তাই বাবাকে ছাড়া কথা চিন্তাও করতে পারেনি। সব কিছু মুখ বুঝে সংসার করছিল। সত্য কখনো ছাপা থাকে না, সেটা কোনো না কোনোভাবে প্রকাশ পায়। তেমনি দীপকের মাও জানতে পারে বাবার দ্বিতীয় বিয়ের কথা। আর সে সময়টা বাবা সিদ্ধান্ত নেয় মাকে ছেড়ে দিবে। আমার বয়স তখন 5 বছর। সবে বুঝতে শিখেছি। বাবার সাথে এগুলো নিয়ে মায়ের প্রতিদিন ঝগড়া হতো। এসব করতে করতে বাবা গত হয়ে গেলেন। খবর আসলো বাবা আর নেই। মা যেন সব হারিয়ে ফেলল। বাবারই একটা ফ্ল্যাটে আমরা থাকতাম। বাবার তো ফ্ল্যাটের অভাব ছিল না, কিন্তু আমাদের সেখান থেকেও তুলে দেওয়া হয় দীপকের মায়ের কথায়। মা থানায় থানায় দৌড়েছে এক বিন্দু থাকার জায়গার জন্য, কিন্তু আইন জিম্মি ছিল তাদের হাতে। মা বাধ্য হয়ে আমাকে নিয়ে দীপকদের ঢাকার বাসায় যায়।
দীপকের মাকে অনুরোধ করে অন্তত আমার কথা বিবেচনা করে হলেও যেন একটু থাকার জায়গার ব্যবস্থা করে দেয়। এমনিতে তো আমি মেয়ে হিসাবে সম্পত্তির ভাগ পাই, সেই সূত্র ধরেই যেন আমাদের একটু থাকার জায়গা দেওয়া হয়। সেদিন দীপকের মা আমার মাকে মারতে মারতে মেরেই ফেলেছিল। আমি আমার মায়ের লাশটাও সেখানে রেখে ভয়ে পালিয়ে এসেছিলাম। আমি এখনও জানি না আমার মায়ের লাশটা তারা কী করেছিল, আমাকে পুরোপুরি এতিম করে দিল। তবে কথাই আছে না, রাখে আল্লাহ মারে কে। ঠিক তেমনি আমার জীবনে ফেরেশতা হয়ে আসলো লিয়াকত জোহার ভাই আরাফাত জোহা। লাবণী জোহার কোনো আপন ভাই নেই। লিয়াকত জোহা আর আরাফাত জোহা লাবণী জোহার চাচাতো ভাই। তবে লিয়াকত জোহাকে লাবণী জোহার মা নিজের সন্তানের মতোই আদর করতেন। আরাফাত জোহাও নিঃসন্তান ছিলেন। ঘটনাক্রমে আমি পালিয়ে বাংলা সিনেমার মতো আরাফাত জোহার গাড়ির নিচেই পড়ি। এরপর তারা আমাকে বাঁচিয়ে তোলে। আমার মুখ থেকে সব কিছু শোনার পর তারা আমাকে তাদের সন্তান হিসেবে গ্রহণ করে নেয়। কথায় আছে না, যার কেউ নেই তার আল্লাহ আছে। ঠিক তেমনি আল্লাহ আমার কাছে আমার বাবাকে পাঠিয়েছিলেন, যার ছায়াতলে আমি বড় হই। আর মমতাময়ী মাকে পাঠিয়েছিলেন, যার ভালোবাসায় আমি সিক্ত হই। মন থেকে সিদ্ধান্ত নিয়েছিলাম বড় হয়ে মায়ের খুনের প্রতিশোধ নিব। আমি এই পরিবার নিয়ে খাটব। তবে এর আগে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে। পড়াশোনা মন দিয়ে করি, এরপর ডাক্তার হই। বিসিএস দেওয়ার পর সেটাও হয়ে যায়। সব মিলিয়ে নিজের জীবনটা বেশ গুছিয়ে নিয়েছিলাম। বিয়েও হয় একজন চরিত্রবান পুরুষের সাথে। আল্লাহ তার সকল নিয়ামত আমাকে ঢেলে দিয়েছিলেন। তবে মায়ের খুনিরা গড়ে বেড়াচ্ছে এটা মনে হলে আমার বুকে অসহ্য যন্ত্রণা হতো। সেজন্য আমি অনেক কাঠখড় পুড়িয়ে জানতে পারি দীপকরা গ্রামে এসে থাকবে। অদ্বিতীয় জুইয়ের সাথে ডিভোর্সের পর কিছু আইনি জটিলতার সম্মানের ভয়ে তারা গ্রামে চলে আসে। আমি সেই সুযোগ বুঝে পোস্টিংয়ে গ্রামে নিই। এই গ্রামে পোস্টিং নেওয়ার ঠিক 5 দিন পরে আমার নিকট অনন্যার লাশ আসে। আমি জানতে পারি অনন্যা দীপকের তৃতীয় বউ। অনন্যাকে আমি চিনতাম না, তবে হুট করে আনহারির মতো অনন্যাকে দেখে আমি চমকে উঠি। আনহারি ঠিক আছে কিনা জানার জন্য কল দেই। জানতে পারি সে ঠিক আছে। অনন্যাকে সবাই ভেবেছিল মারা গেছে, তবে অলৌকিকভাবে সে বেঁচে ছিল। আমি যখন বুঝতে পারি সে বেঁচে আছে, তখন আমার মাথায় এটাই কাজ করছিল, তাকে বাঁচাতে হবে। অনন্যার স্বামী দীপক আর এই পরিবার সম্পর্কে তো আমি আগেই জানতাম। সেখান থেকে বুঝতে পেরেছিলাম অনন্যার বেঁচে যাওয়ার কথা বললে তারা আবারও অনন্যাকে মারতে দ্বিধা করবে না। আমি সেজন্য সিদ্ধান্ত নিলাম অনন্যাকে এখান থেকে সরিয়ে ফেলব। সেই সময় থানায় একটা বেওয়ারিশ লাশ ছিল। মেয়েটার গঠনও অনন্যার মতোই ছিল। আমি সে লাশটাকে ময়নাতদন্তে পাঠিয়ে দেই, আর তারা সেটা জানতোই না। আর ময়নাতদন্তের রিপোর্টটা তাদের মতো করে বানাবো, যেটা আমি জানতাম টাকার ক্ষমতা দাপটের বলে। বেশ কষ্টে অনন্যাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা পাঠাই। সেখানে আনহারিকে সমস্ত ঘটনা খুলে বলি। আনহারি অনন্যার ব্যাপারটা জানতো। সে বিবর নামের একজনের কাছ থেকে অনন্যার কথা শুনেছিল। সে নিজে অনন্যাকে চিকিৎসা করানোর জন্য নিয়ে যায়। তাকে চিকিৎসা করানো হয় সবার অজান্তেই। আনহারি লাবণী জোহার ও ওয়াজেদ চৌধুরীর একমাত্র সন্তান হওয়ায় টাকার সাগরে বড় হয়েছে। আর যখন যা ইচ্ছে হতো সে তখন তাই করতে পারত। আনহারি অনন্যাকে হাসপাতালে ভর্তি করায়। আর দুর্ভাগ্যবশত অনন্যা কোমায় চলে যায়। অনেকদিন কোমায় থাকার পর ঠিক হয়, তবে তার বাকশক্তি এবং শরীরের অসাড়ই থেকে যায়। আনহারি তখন দেশের বাইরে থেকে সবটা মেনটেন করতো, আমিও করতাম। সেখানে একজন নার্সকে রেখে আলাদা বাসায় অনন্যা চিকিৎসা এবং থেরাপি চলছিল। মেয়েটা শারীরিক অনেক কষ্ট ভোগ করেছে, আর আমি এদিকে সেই বেয়ারিশ লাশটাকে অনন্যা বানিয়ে দেই। মুখে এমনিতেও কিছু কাটাছাড়া করতে বলি, যাতে মুখ অবয়ব স্পষ্ট না হয়। লাশটায় কৌশলে অনন্যা সাজিয়ে দিয়েছিলাম তোমার পরিবারকে। আমি তার মধ্যে বলে উঠি, তাহলে বাবা যে বলল সে লাশটা পুঁতার সময় কাফনের কাপড় সরিয়ে মুখটা দেখেছিল, আর সেটা অনন্যাই ছিল। মহিমা হালকা গলায় বলল, মুখটা স্পষ্ট ছিল না, আর তোমার বাবা তখন সাবকনসিয়াস মাইন্ডে ছিল, মানে অনন্যার ঘোরে। মানুষের কনসিয়াস মাইন্ডকে যখন সাবকনসিয়াস মাইন্ড দখল করে নেয়, তখন মানুষ যা চিন্তা করে সেটাই দেখতে থাকে। তোমার বাবার বেলাতেও তাই হয়েছে। আর অনন্যা লাশ যেভাবে অনেকে তাকে গোসলও করায়নি, এই জন্য সেটা অনন্যা ছিল নাকি অন্য কেউ সেটা কেউ ধরতে পারেনি। আর হাসপাতালে 42 লাশ এসেছিল এটা কেবল আমি এবং আরেকজন জানতাম। আর জানতো একজন পুলিশ অফিসার, সে এখন লন্ডন চলে গিয়েছে। সেই সবটা হ্যান্ডেল করেছে। আমরা সবাই অনন্যার জ্ঞান ফেরার অপেক্ষা করছিলাম, আর এদিকে এই পরিবারকে ধ্বংসের পায়তারা খুঁজছিলাম। অনন্যার শারীরিক অবস্থাটা আমাদের বেশ ভাবাচ্ছিল। একবার ভালো দিকে যাচ্ছিল তো একবার খারাপের দিকে যাচ্ছিল। কতটা কষ্ট সহ্য করেছে এটা কেবল আমরা যারা তাকে নিঃচক্ষে দেখেছি তারাই মাত্র জানি। ঘটনার 7 বছর পর অনন্যার মুখের বাক শক্তি ফিরে আসে। সেদিন সে প্রথম ফিন্তু নামটাই উচ্চারণ করেছিল। তারপর দীর্ঘ 2 বছর তার থেরাপি বিভিন্ন ট্রিটমেন্টের পর সে একটু সুস্থ হয়।
আস্তে আস্তে সে স্বাভাবিক হয়, হাঁটতে শুরু করে। তবে সব কিছু গুলিয়ে ফেলল। ব্রেনে বেশ আঘাত হয়েছিল তাই। 3 বছর আগে তাকে একটা ভালো পরিবেশ এবং সময় দেওয়া দরকার ছিল। তাই বুদ্ধি করে আনহারির জায়গায় অনন্যাকে পাঠানো হয়। আর লাবণী জোহাকে বলা হয় আনহারি একটা রোগে ভুগছে। সে হঠাৎ করে সব কিছু ভুলে যেতে শুরু করেছে। তাই তার কোর্সটা কমপ্লিট না করে চলে আসতে হচ্ছে। লাবণী জোহা মেয়ের চিন্তায় ভেঙে পড়তে লাগলো। তাড়াহুড়ো করে আনহারিকে নিজের কাছে আনার চেষ্টা করলো। আর সেই সময়টা আনহারি নিজের নম্বর ঠিকানা সব কিছু বদলে ফেলে। দেশে যাওয়ার নাম করে দেশে না গিয়ে সেখানেই থেকে যায়। আর অনন্যাকে লাবণী জোহার কাছে পাঠিয়ে দেয়। যেহেতু বলা হয়েছিল আনহারি মানসিক সমস্যায় ভুগছে, সেহেতু লাবণী জোহা ধরতেই পারেনি এটা আনহারি না। আর লাবণী জোহা জানতো না আনহারির যমজ বোন আছে। সব মিলে অনন্যা আনহারি হয়ে থেকে গেল লাবণী জোহার কাছে। অনন্যা অনেক কিছু এলোমেলো করে ফেলতো। আনহারি হওয়া তো অনন্যার পক্ষে সম্ভব ছিল না। একটা মানুষকে পুরোপুরি কপি খুব সহজে করা সম্ভব না। কিন্তু এতে করে কেউ সন্দেহ করেনি একটা বিষয়ের জন্য। আর সেটি হলো আনহারির হুট করে ভুলে যাওয়া রোগের কথা প্রচার হওয়ায়। ভাগ্যের নির্মম পরিহাসে আনহারি ভেবে অনন্যার আবারও মৃত্যু হয় ওয়াজদ চৌধুরীর কাছে। সে সময়টা লাবণী জোহা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলতে শুরু করে। তাই তো তাকে চিকিৎসা করানোর জন্য সিঙ্গাপুর নেওয়া হয়। এদিকে অনন্যা দাফন কার্য শেষ করে ওয়াজদ চৌধুরী। অপরদিকে আনহারি তার মায়ের কাছে গিয়ে বোঝায় যে সে বেঁচে আছে। আর তার বাবাকে সে একটা সারপ্রাইজ দিতে চায়। যেহেতু তার বাবা জানে সে মারা গেছে, তাই সে তার বাবার কাছে 2 বছর পর গিয়ে একটা বড় সারপ্রাইজ দিতে চায়। আর সিঙ্গাপুরে তাকে চিকিৎসার জন্য লাবণী জোহাই এনেছিল। পরে সে অসুস্থ হওয়ায় বিষয়টি ভুলে গেছে। লাবণী জোহার মনে এটাই গেঁথে দেওয়া হয়। আর লাবণী জোহা এখনও মানসিকভাবে সুস্থ না হওয়ার কারণে মনে গেঁথে দেওয়া হয়ে কথাটাই রয়ে গেছে। সে জানে না তার মেয়ের জায়গায় অন্য কেউ স্থান দখল করে শূন্য করে চলে গেছে। আনহারি জানতো কোনটা তার বাবাই করেছে, কারণ অনন্যার সাথে আনহারির যোগাযোগ ছিল। তার বাবার অদ্ভুত অদ্ভুত গতিবিধি সে আনহারিকে শেয়ার করত। সে সাথে মালিহার বিষয়টিও শেয়ার করত। আনহারি ভেবেছিল খুব শীঘ্রই এসে এর একটা বিহিত করবে, কিন্তু এর মধ্যে সবটা বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর আনহারি টানা 2টা বছর ওয়াজেদ চৌধুরী এবং দীপকের পরিবারের শাস্তির পরিকল্পনা করে। সে রেশ ধরে 2 বছর পর এসে পরপর প্রতিশোধ নিতে থাকে। একের পর এক চক কষে এগোতে থাকে। তবে শত্রুপক্ষের গতিবিধি সবসময় বোঝাও যায় না। আনহারির ক্ষেত্রেও তাইটা হয়েছে। সেই জন্যই সে এখন নিখোঁজ। জানে না মেয়েটার সাথে কী হয়েছে। অনেক প্রশ্নের অবসান ঘটেছে। তাহলে সেই হোটেলটার মালিক অনন্যাকেই দেখেছিল, যে কিনা সেই সময়টায় আনহারির বাসায় ছিল। আর তখন অনন্যার পক্ষে 50,000 টাকা দেওয়া কোনো ব্যাপারও ছিল না। তবে নিজের নামটা হয়তো অভ্যাসবশত অনন্যাই বলে ফেলেছিল। এদিকে দ্রুত থানায় যেতে হবে। আনহারির খোঁজ যে করে হোক আনতেই হবে। এর মধ্যে মোবাইলটা বেজে উঠল। কলটা ধরতে লাবণী জোহা কাঁদতে কাঁদতে বলে উঠল, অফিসার মাহিদ আমাকে দ্রুত থানায় যেতে বলেছে। আমি তো যেতে পারছি না। দেশের অবস্থা যে ভালো না। চারদিকে মৃত্যুর হাহাকার লেগে গেছে। ন্যায্য দিকে চাইতে গিয়ে ছাত্ররা মাটিতে রক্তাক্ত হয়ে লুটিয়ে যাচ্ছে। শত শত মায়ের বুক খালি হচ্ছে। এই পরিস্থিতিতে বের হওয়া সম্ভব হচ্ছে না। বুকের দন হারিয়ে যাওয়ার অস্থিরতা যে আমাকেও জেঁকে ধরেছে। পিওনা, আনহারি ঠিক আছে তো? লাবণী জোহার কথা শুনে আমার গলাটা কেঁপে উঠল। অফিসার মাহিদ লাবণী জোহাকে যেহেতু আসতে বলেছে, তার মানে আনহারির নিশ্চয়ই কিছু একটা হয়েছে। আমি কাঁপা কাঁপা গলায় উত্তর দিলাম, আন্টি একটু সময় দিন, সবটা জেনে আমি বলছি। ফোনটা দ্রুত কাটলাম। শরীর দিয়ে আমার ঘাম বের হচ্ছে। সার্বিক পরিস্থিতি একদম অনুকূলে মনে হচ্ছে না। শরীরটা ভীষণ কাঁপছে। বল পাচ্ছি না একদম। মহিমা আমার হাতটা ধরেই বলল, চলো আগে থানায় যাওয়া যাক। আমি হাতটা চেপে ধরে তার সাথে রওনা দিলাম। গাড়িতে করে থানায় যেতে মিনিট 6 মতো সময় লেগেছে। তবে এই ক্ষুদ্র সময়টাও আমার কাছে অনেক বৃহৎ মনে হয়েছিল। মনে হচ্ছিল 6 ঘন্টা পার করে ফেলেছি। থানায় চৌকাঠ পার হয়ে আনহারের কাপড় চোপড় দেখে আমার বুকটা মুচড়ে উঠল। গাটা শিউরে উঠেছে। মাথা ব্যথায় টনটন করছে। মহিমা আমাকে শক্ত করে ধরে রেখেছে। শির দাঁড়ায় যেন বৈদ্যুতিক শর্ট লাগছে। একদম মন টিকছে না। শরীরও একদম ভালো লাগছে না। আনহারের কাপড় চোপড় দেখে মনে হচ্ছে তার সাথে খারাপ কিছু হয়েছে, কিন্তু কি সে কি বেঁচে আছে নাকি বড় আপার মতো সেও চলে গেছে? এক আপাকে হারিয়ে 12 বছর দহনে পড়েছি। এখন আরেকজনকে হারিয়ে ক্ষতটা যেন ভয়ঙ্কর রূপে তাজা হয়ে উঠেছে। এ ধাক্কা কি আমি সামলাতে পারবো? এর মধ্যে অফিসার মাহিদ বেশ চিন্তিত আর দ্বিধান্বিত গলায় বলে উঠলেন, আপনারা এসেছেন, দয়া করে বসুন।
তার কথায় দুজনেই বসলাম। বসার পরপরই তিনি বলে উঠলেন, থানায় ঢোকার সাথে সাথে হয়তো এক সেট জামা দেখেছেন, সেটা আমরা ব্রিজের পাশে পেয়েছি। ধারণা করছি এবং কিছুটা নিশ্চিত হয়েছি এটা আনহারির জামা, কিন্তু জামা পাওয়া গেলেও আনহারির সন্ধান পাওয়া যায়নি। পুরো নদীতে খোঁজা হয়েছে, কোনো লাশের সন্ধানও মেলেনি। আমরা লাবণী জোহার সাথে কথা বলেছি, সে এই মুহূর্তে আসতে পারছে না। সরকার পতনের জন্য কাল লং টু মার্চ হবে ঢাকায়, সেখানে অনেকে যেতে চাচ্ছে, সেজন্য রাস্তাঘাট সহ সকল পরিবহন চলাচল বন্ধ। থাকায় বেশ প্রেশার আসছে সেগুলো হ্যান্ডেল করার জন্য। সরকার কর্তৃক প্রেশার তো এড়িয়ে যাওয়া সম্ভব না। এতদিনে থানায় তেমন কোনো আন্দোলন বা হতাহতের চিহ্ন নেই। দুর্গম গ্রাম হয়, এগুলোতে বেশ পোহাতে হয়নি। তারপরও বেশ কয়েকবার বলা হয়েছে কেউ আন্দোলন করলে যেন বুকে গুলি চালায়, তবে বিবেকের তাড়নায় তা সম্ভব হবে না জানিয়ে দিয়েছি। এজন্য চাকরি নিয়েও বেশ সমস্যা চলছে। চাকরি থাকে কিনা সেটাও জানি না। আজকের দিনটাই হয়তো আমার কাছে সঠিক পদক্ষেপ নেওয়ার সময়। এরপর সরকার কি করে, আমরা কোন দিকে যাই বলতে পারবো না। এই কেস আমার হাতে থাকে কিনা সেটা নিয়েও চিন্তিত আছি। আজকের দিনটাতে হয়তো আমার সবটা করতে হবে। আমাদের একদল ফোর্সকে ইমার্জেন্সি ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে আন্দোলনকারীদের হ্যান্ডেল করতে, তাই থানায় পুলিশও নেই তেমন। সেই জন্যই আপনাদের সাহায্যর প্রয়োজন। আপনারা দুজন আনহারির খোঁজ করুন। এই গ্রামের প্রতিটি জায়গায় নিজ উদ্যোগে খোঁজ করুন। আমি হালকা গলায় বললাম, দীপক আর পিয়ালিকে কি পেয়েছেন? তারা একসাথেই কিন্তু বের হয়েছিল। তাদের খোঁজ পাওয়া গেলেও তো আনহারির খোঁজ মিলবে, নাকি তারাও নিখোঁজ? অফিসার মাহিদ হালকা গলায় বলল, দীপক পুলিশ হেফাজতেই আছে, তবে তার থেকে আনহারির খোঁজ মেলেনি। তারা একসাথে থানার দিকে আসতেছিল সেন্সর তেলাপোকা বিষয় নিয়ে বিহিত করার জন্য। রাস্তার মাঝখানে তাদেরকে কে জানি হঠাৎ করেই চোখ বেঁধে হাত পা বেঁধে ফেলে রেখে যায় আর আনহারিকে নিয়ে যায়। আমরা তাদেরকে হাত পা বাঁধা অবস্থায় রাস্তার মাঝে পাই। তাদেরকে অনেক জিজ্ঞাসাবাদের পরেও একই কথা বলে, দুজনের বিবরণ একই ছিল, তাই ধারণা করছি তারা কিন্তু মিথ্যে কথা বলেনি। আমি কিছুটা উত্তেজিত হয়েই বললাম, ওরা পুরোটাই জানে। ওদের ধরে কয়েকটা দিন, দেখবেন মুখ দিয়ে সব বের হয়ে আসছে। আপনি কিভাবে ওদের কথা সত্যি বলে ধরে নিচ্ছেন? ওরা জাস্ট একটা নাটক সাজাচ্ছে, আর আপনিও সে নাটকে ফেঁসে যাচ্ছেন। অফিসার মাহিদ আমাকে ইশারা দিয়ে শান্ত হতে বললেন, তারপর হালকা গলায় বলল, দীপক সত্যিই বলেছে। একটা মানুষ এতগুলো সত্যি বলার পর কখনো কিছু লুকিয়ে রাখতে পারে না। সাইকোরা কখনো ভয়ঙ্কর হয়, কখনো অনুতপ্ত হয়। ওরা যখন সত্যি বলে পুরোটাই সত্যি বলে, তাদের কথায় তখন কোনো মিথ্যে থাকে না। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, দীপক সাইকো মানে? অফিসার মাহিদের স্বাভাবিক উত্তর, হ্যাঁ, সে সাইকো। ছোটবেলা থেকে তার মায়ের পরকীয়া দেখেছে সে। সে দেখেছে তার মা বিভিন্ন মানুষের সাথে কথা বলতো, অনৈতিক কাজ করত, তার বাবার ব্যবসায়িক পার্টনারের সাথে অবৈধ কাজ করত। এগুলো অবশ্য তার বাবা আজও জানতে পারেনি। না জেনে সে মারা গেছে। আর তার বাবাকে মারার পিছনে তার মায়ের হাত ছিল, কারণ সে একাই সমস্ত সম্পত্তি ভোগ করতে চেয়েছিল, আর সেটা সক্ষমও হয়েছে। দীপকের মায়ের পরকীয়া সবার আড়ালে থাকলেও দীপকের আড়াল হতে পারেনি। মায়ের প্রতি চরম ঘৃণা, একই সাথে মায়ের প্রতি দুর্বলতা। যত খারাপই হোক, মাকে কিছু করতে পারতো না, বলতেও পারতো না। সবই মুখ বুজে সয়ে নিত। হাজারটা ঘৃণা থাকা সত্ত্বেও মায়ের প্রতি অদৃশ্য এক ভালোবাসা যেন তাকে গ্রাস করে নিত। আর মায়ের প্রতি থাকা জেদগুলো এভাবেই জমা হতে লাগে তার মনে, যা পরবর্তীতে তার স্ত্রীদের উপর প্রভাব পড়েছে। মায়ের প্রতি থাকা সকল ঘৃণা সে স্ত্রীদের উপর প্রয়োগ করেছে। নানানভাবে কষ্ট দিয়ে সে আনন্দ পেত। ঠিক একইভাবে অদ্বিতীয় জুয়ের বেলাতেও করেছে, আবার তোমার বোনের বেলাতেও হয়েছে। এভাবেই স্ত্রীদের একের পর এক কষ্ট দিলে সে মানসিক শান্তি পেত। যখন সে বুঝতো তার স্ত্রীরা তার প্রতি দুর্বল, তখন তাকে ভালো লাগতো না। সেই সময় তাকে কষ্ট দেওয়ার জন্য দূরে সরে যেত। আবার একইভাবে কেউ নিজে থেকে দূরে যেতে চাইলেও সে সেটা মানতেই পারত না। তার ভাষ্যমতে সে সবাইকে ছাড়তে পারলেও তাকে কেউ ছাড়তে পারবে না। শুধু ছেড়ে দিয়ে ক্ষান্ত হতো না সে চাইতো তাদের খুন করতে। প্রথম বউকে সে খুন করতে পারেনি, এটা তার সবচেয়ে বড় ব্যর্থতা। দ্বিতীয় বউ জুই তাকে ছেড়ে দেওয়ার পর তার বাড়িতে গিয়ে কৌশলে এমনভাবে খুন করেছে, সবাই এটাকে আত্মহত্যাই মনে করেছে। তবে তার আফসোস, সে তার প্রথম বউকে করতে পারেনি বলে। এ পর্যন্ত সে অদিতিকে খুন করার চেষ্টা করে এসেছে অনেকবার। আর অদিতিকে সূত্র ধরে তার সাইকিয়াট্রিস্ট হেলেনের সাথে পরিচয়। দীপকের এই মানসিক সমস্যার বিষয়টি অদিতি বুঝতে পেরেছিল। সে এটা বুঝেছিল এর থেকে নিস্তার পাওয়া কষ্টসাধ্য, তাই তার সাথে একটা মাইন্ড গেম খেলার জন্য হেলেনকে নিযুক্ত করে। হেলেন যেহেতু সাইকিয়াট্রিস্ট ছিল, তাই সে দীপকের মনের গতিবিধি লক্ষ্য করতে এগোতে থাকে।
জুকে খুন করার পরপরই সে অদিতিকে করতে লেগে পড়ে, কিন্তু ব্যর্থ হয়। এরপর সে অনন্যাকে বিয়ে করে। তার মন যখন অনন্যাকে কষ্ট দেওয়ায় ব্যস্ত, তখন সে অনন্যাকে খুন করার জন্য উঠে পড়ে লেগেছে। যখন বুঝতে পেরেছে অনন্যা, তখনই তার পরবর্তী গুটি তৃণা ছিল। তৃণাকেও সে একের পর এক কষ্ট দিতে লাগলো। এক পর্যায়ে তিনও কষ্ট সইতে না পেরে নিজের বাড়ি ফিরে যায়। আর এটাই তার কাল হয়ে দাঁড়ালো। দীপক কোনোভাবেই এটা মেনে নিতে পারছিল না তাকে কেউ ছেড়ে যেতে পারে। তাই জুইয়ের মতো তৃণাকেও সে খুন করে। নতুন করে অদিতির পিছনে লাগে তৃণাকে। প্রায় 4 বছর পর সে একা ছিল। সেই সময়টা জীবনে নতুন করে আনার আগে সে চাচ্ছিল অদিতিকে, আর সেই সময়টাই হেলেন তাকে নিয়ে গবেষণা শুরু করে। একমাত্র হেলেনে তার রোগটা ধরতে পারছিল, আর তার ব্যক্তিগত সকল তথ্য জোগাড় করতে পেরেছিল। সে এটার প্রতিকারও খুঁজে বের করছিল, তবে সেটা দীপকের উপর প্রয়োগের পূর্বেই অদিতিকে বাঁচাতে গিয়ে হেলেনকে এমনভাবে ডাক্তাররা তাকে দেখে বলেছিল তার হার্ট অ্যাটাক হয়েছে। সেই সময়টায় অদিতির বাবা মায়ের একই সাথে রোড অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়। একা লড়াই করতে সে ভয় পাচ্ছিল, তাই বিষয়টি সে চেপে গিয়ে পালিয়ে যায়, আর তার একের পর দেশের বাহিরে স্থানান্তরিত হয়। আনহারি যখন অনন্যাকে নিয়ে ঘাটাঘাটি করে, তখন অদিতির সাথেও দেখা করে। এই বিষয় নিয়ে আলোচনা করে। আনহারি দীপকের গতিবিধি সব জানত, কখন কি হতে পারে সব কিছুই তার জানার মধ্যেই ছিল। তাই দীপকের সাথে সে খুব সহজে লড়ে যাচ্ছিল। হেলেনের মৃত্যুর পর দীপক অদিতিকে অনেকবার খুন করার চেষ্টা করলেও ব্যর্থ হয়। এদিকে একের পর এক তার নেশা হয়ে যায়। না পারলে যেন তার হাত নিষ্পিস করে। তার মনে আছে জটলা বলেছিল সে ফাতেমাকে প্ল্যান করেছিল, তবে তাকে করার আগে কে যেন করে পালিয়ে গিয়েছিল। সে আর অন্য কেউ না, দীপকই ছিল। ফাতেমাকে সেই তার বোনের সংসার বাঁচাতে, কারণ মায়ের মতো সে বোনকেও ভালোবাসত। তাই যখন ফাতেমার কথা সে জানতে পারে, তখন তার বোনের পথের কাঁটা ফাতেমাকে সরিয়ে দেয়। কিন্তু জটলাকে সে বুঝতেও দেয়নি, কারণ জটলাকে সে বাঁচিয়ে রেখেছে তার বোনের জন্য। আরেকটা চাঞ্চল্যকর তথ্য হলো, দীপক বলেছে তাকে যখন চোখ বাঁধা হয়েছিল তখন সে হেলেনের কণ্ঠস্বর শুনেছিল। আর সে এটা নিয়ে দ্বিধায় পড়ে গিয়েছিল হেলেনও অনন্যার মতো ফিরে এসেছে কিনা। আর সব মিলিয়ে এসব থ্রিল আর নিতে পারছিল না সে। এতদিন সে সবার সাথে থ্রিল খেলছিল, এখন কেউ তার সাথে খেলছে, এটা সে কোনোভাবেই মানতে পারছিল না। তাই আত্মকষ্টে আজকে সব স্বীকারোক্তি দিয়েছে সে। আর পিওনা, আমি এতটুকু কনফিডেন্ট নিয়ে বলতে পারবো দীপক যা বলেছে সত্যি। তবে ভাববার বিষয়, হেলেন যদি মারা যায় তাহলে হেলেন কি করে ফিরে আসে? আর হেলেনের শত্রু তো দীপকের সাথে, সে কেন দীপক আর পিয়ালিকে রাস্তার মাঝে চোখ হাত বেঁধে আনহারিকে নিয়ে যাবে? আর তো আনহারির সাথে কোনো শত্রুতা নেই, এখানে কোনো তৃতীয় পক্ষের আগমন ঘটেছে। আর পিয়ালি আনহারের জামা কাপড় দেখে নিশ্চিত করেছে আনহারি তাদের সাথে জামা পরে বের হয়েছিল। এখন একটাই প্রশ্ন, আনহারি কোথায়? তাকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে? তৃতীয় ব্যক্তিটা আসলে কে? মহিমা বলে ওঠে, তৃতীয় ব্যক্তি তো অদ্বিতীয় হতে পারে। অফিসার মাহিদ স্বাভাবিক গলায় উত্তর দিল, অদিতি ছিল না। অদিতি এখনও দেশের বাহিরে, ভয়ে দেশে আসছে না। আমরা তার ব্যাপারে খোঁজ নিয়েছি, আর অদিতি কোনো স্বার্থ নেই আনহারিকে নিয়ে যাওয়াতে, বরং এখানে এমন কেউ জড়িত যার এতে স্বার্থ রয়েছে। আর সে হয়তো হেলেনের মতো কণ্ঠকে নকল করেছে, যাতে করে দীপক বিভ্রান্তিতে পড়ে যায় আর কিছু বলতে না পারে। এখন সেই তৃতীয় ব্যক্তির সন্ধান পেলে আনহারির সন্ধান মিলবে, অথবা আনহারির সন্ধান মিললে সে তৃতীয় ব্যক্তির সন্ধান মিলবে। আপনারা দয়া করে সময় নষ্ট না করে খোঁজা শুরু করুন, আমি এই দিকের কাজগুলো সেরে নেই। অফিসার মাহিদের কথা শুনে আমি আর মহিমা আপু বের হলাম অনিশ্চিত এক রহস্যভেদ করতে। চারপাশটা খুঁজতে লাগলাম দুজনেই। এর মধ্যে মোবাইলটা বেজে উঠল। লাবণী জোহা কল করেছে। আমি কলটা ধরে হ্যালো বলতে উনি কান্না গলায় বলে উঠলেন, পিওনা, আমার মেয়ের যেন কিছু না হয়। আমার মেয়ে ছাড়া এই দুনিয়ায় আমার কেউ নেই। আমি আনহারিকে ছাড়া বাঁচব না। দয়া করে তোমরা ওকে খুঁজে বের করো। তুমি যা চাও আমি তাই দিব। আমার জীবন দিতে হলেও আমি দিয়ে দিব। তারপরও আমার মেয়েকে আমি চাই। আমি কি উত্তর দিব বুঝতে পারছি না। পুরো শরীর আমার থরথর করে কাঁপছে, গলাটা বার হয়ে আসছে, জিহ্বায় জড়তা বেড়ে যাচ্ছে, ঠোঁটও নাড়াতে পারছি না। এই মানুষটা জানেই না আনহারি তার আপন সন্তান না, তবু এই মানুষটার মায়ের কাছে আপন মাও হেরে যাবে। আমার মায়ের কাছে অনন্যা ছিল বিষের ন্যায়, আর আনহারি লাবণী জোহার কাছে চন্দ্রের ন্যায়। দুজনেই মা, অথচ তাদের মধ্যে কত তফাৎ। আমি আর কিছুই বলতে পারলাম না, সরাসরি ফোনটা কেটেই দিলাম। কিছু বলার সাহস আমার হলো না। ফোনটা কেটে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। মহিমা আমার বাহুটা ধরে তার এক হাতের বেষ্টনী দিয়ে আবদ্ধ করে বলল,
ফিওনা, সামলাও নিজেকে। আমাদের এখন ভেঙে পড়লে চলবে না। আর সামনের অনেক পথ এগোতে হবে। প্রথমেই আমাদের দীপকের বাড়িটাই সার্চ দিতে হবে। সেখানে আগে আনহারিকে খুঁজতে হবে। আঞ্জুমানকে আমার একদমই বিশ্বাস নেই। আর দীপকের কথা অফিসার মাহিদ বিশ্বাস করলেও আমি করছি না। তাই শত্রুর গড় থেকে খোঁজা শুরু করতে হবে। আমিও মহিমার সাথে একমত হলাম। সেই সময় আঞ্জুমানের ভাবভঙ্গিও আমার ভালো লাগেনি। কেমন যেন সব এলোমেলো লাগছিল। তার কথাবার্তার বিপরীতে আমাকে বেশ চিন্তিত করেছে। হুট করে এত সহজে একটা মানুষের পরিবর্তন কি করে হয়? তাই দুজন মিলে প্রথমে দীপকের বাড়িতেই গেলাম। সেখান দিয়ে দরজা খুলতে দুজনে চমকে উঠলাম, কারণ আঞ্জুমান গলায় দড়ি দিয়ে আত্মহত্যার চেষ্টা করছে। আমরা দ্রুত গিয়ে তাকে ধরলাম। তার এমন কর্মকাণ্ডে কিছুটা বিস্মিত হলাম। কোনো রকম তাকে বসালাম, কারণ সে ভীষণ উত্তেজিত হয়েছিল। তাকে শান্ত করতে বেশ সময় লেগেছে, কিন্তু তার অস্বাভাবিক আর বেসামাল কথাবার্তায় মনে হলো সে আর স্বাভাবিক নেই, মানে পাগলের মতো হয়ে গেছে। এত প্রেশার তাকে মানসিক রোগীতে পরিণত করে ফেলেছে। তাই মহিমা তাকে শান্ত করে আপাতত ঘুমের ওষুধ দিয়ে ঘুম পাড়িয়ে রাখলো। আমরা পুরো গড় তন্ন তন্ন করে খুঁজতে লাগলাম, কোথাও কিছু পেলাম না। এরপর সিদ্ধান্ত নিলাম বাহির দিকটা খুঁজব। সেখানে খুঁজতে যাওয়ার জন্য বাড়ির দরজা পার হতেই অফিসার মাহিদ কল দিল। আমি তার কল রিসিভ করার সাথে সাথে সে বলে উঠল, কোথায় আছো তোমরা? দীপকের বাড়িতে। সাবধানে থাকো। দীপক পালিয়েছে, আর সে আরও ভয়ঙ্কর হয়ে উঠেছে। থানা থেকে গুলি নিয়ে পালিয়েছে। সে তার বাড়ির দিকে যাচ্ছে, সুতরাং সাবধানে থাকো। অফিসার মাহিদের কথা শুনে আমার উত্তেজনা আরও বেড়ে গেল। মহিমাকে বলার পর সেও নিশ্চিত হয়ে পড়ল, চিন্তিত হয়ে পড়ল। এই মুহূর্তে আমাদের প্রাণ সংশয়ে আছে। কি করব ভেবে পাচ্ছিলাম না। কিছু ভেবে সিদ্ধান্ত নিলাম আমরা বাড়ির পিছন দিক দিয়ে বের হব, মানে জাম গাছটা আগে যেখানে ছিল সে রাস্তা ধরেই বের হব। দীপক আসলে নিশ্চয় সামনের গেটটা দিয়েই আসবে, এটা ভেবেই আমরা দুজন বাড়ির পিছন দিকে চলে গেলাম। জাম গাছটার কাছে আসতেই আমরা আতঙ্কিত হয়ে পড়লাম, কারণ দীপক সেখানেই দাঁড়িয়ে আছে। আমাদের দেখে হায়নাদের মতো হাসতে লাগলো আর বলতে লাগলো, অনেক দিন রক্ত দেখি না। যে আমার রক্ত না দেখলে শান্তি লাগে না, সে আমি অনেক দিন রক্ত দেখি না। ফোন করে এখন রক্ত দেখব। আমার যে ভীষণ অশান্তি করছে। এক এক করে সবাইকে আমি আমার সাথে পাঙ্গা নিলে জান দিতে হয় এটাই বুঝিয়ে দিব। যে আমার পিছনে লেগেছে তাকেই জান দিতে হয়েছে, তোদেরকেও দিতে হবে। এই বলে বন্দুকটা তাক করলো আমাদের দিকে। দীপকের সাইকো রূপটা সামনে চলে আসলো। আমি ভীষণ ভয় পেতে লাগলাম। এমনভাবে তীরে এসে তরি ডুবে যাবে কে জানতো। এই বুঝি আমাদের জীবন শেষ। এদিকে দীপক গুলি করতে নেবে, এমন সময় আনহারে পিছন থেকে এসে গুলিটা কেড়ে নিল আর দীপকের বুক বরাবর একটা লাথি দিল। দীপক মাটিতে নেতিয়ে পড়ে। আনহারে কড়া গলায় বলে উঠল, চিনতে পারছিস আমাকে? আমি সেই অনন্যা, যাকে তুই অন্যায়ভাবে অত্যাচার করেছিস, যাকে তুই অন্যায়ভাবে ঠকিয়েছিস, যাকে তুই অন্যায়ভাবে মিথ্যে অপবাদ দিয়েছিস। আমি জানতাম তুই থানা থেকে পালিয়ে এই জায়গায় আসবি, তাই তোকে তিলে তিলে মারতে এখানে চলে এসেছি আমি। এই বলে ভয়ঙ্কর রূপ নিল আনহারি। হিংস্র হয়ে গেল সে। আনহারির এই হিংস্র রূপ দীপক দেখে ভয় পেয়ে যায়। আনহারির দিকে তাকিয়ে অসহায় গলায় বলল, আমাকে মাফ করে দাও। আমি আর এমনটা করব না। যা করেছি ভুল করেছি, কিন্তু প্রাণে মেরো না প্লিজ। আমাকে ক্ষমা করে দাও। জালিমের কখনো ক্ষমা হয় না। এই কথাটা বলেই পরপর কয়েকটা গুলি চালানোর শব্দ কানে দিয়ে আসলো। সেই সাথে বিকট একটা চিৎকারের আওয়াজ। আমি চোখ বন্ধ করে ফেললাম, সাথে মহিমাও চোখ বন্ধ করে ফেলছে। হয়তো কয়েক সেকেন্ড চোখ বন্ধ ছিল। চোখটা খোলার সাথে সাথে চমকে উঠলাম। দীপকের হাতে গুলি, আর দীপক নিজেই তার মাথায় গুলি করেছে। তাহলে একটু আগে যে আনহারিকে দেখলাম সে কোথায় গেল? আমার ভাবনাতে এটা আসতেই মহিমাও বলে উঠল, আনহারি কোথায় গেল? মহিমা প্রশ্ন করার সাথে সাথে অফিসার মাহিদ আর আনহারি আসলো। আমি অবাক হয়ে আনহারিকে জিজ্ঞেস করলাম, তুমি কখন এখান থেকে অফিসার মাহিদের কাছে চলে গেলে? এত অল্প সময়ে কিভাবে সম্ভব? আনহারি আমার দিকে বিস্ময় নিয়ে তাকালো। সামনে দীপকের মরা লাশটাও তাকে এত বিস্মিত করছে না যতটা আমার কথাই হয়েছে। সে বিস্মিত গলায় বলল, আমি তো অনেকক্ষণ যাবতীয় অফিসার মাহিদের সাথেই আছি। দীপক যখন পালালো এর পরপরে আমি অফিসার মাহিদের কাছে যাই। আমাকে কে যেন চোখ বেঁধে নিয়ে গিয়েছিল। আমি ভেবেছিলাম হয়তো দীপক হবে। একটু আগেই আমার চোখ খুলে দিল কেউ। সামনে কাউকেই দেখলাম না। তাড়াতাড়ি নিজেকে সামলে প্রথমে থানায় গেলাম অফিসার মাহিদের সাথে কথা বলার জন্য, কারণ দীপককে থানায় ধরে নিয়ে আনতে হবে এজন্য। আর এটাও অভিযোগ করতে চেয়েছিলাম যে সে আমাকে গুম করেছে। কিন্তু থানায় গিয়ে আশ্চর্যজনকভাবে জানতে পারলাম আমি নিখোঁজ হওয়ার পরপরই অফিসার মাহিদ দীপক আর পিয়ালিকে ধরে। আর দীপক মিনিট পাঁচেক আগে থানা থেকে পালিয়ে গেছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য যে রুমে রাখা হয়েছিল সেই রুমের সিটকেনি কৌশলে খুলে পালিয়েছে।
আমি এ কথা শোনার পর পুরোপুরি স্তব্ধ হয়ে যাই, কারণ আমি ছিলাম থানা থেকে ভালোই দূরে। সেখান থেকে আসতে আমার 15 মিনিট সময় লেগেছে। তাহলে বোঝাই যায় আমাকে যে নিয়ে গেছে সে দীপক না। আর আমাকে ধরে নেওয়ার সময় আমার খেয়ালে জানান দেয় কোনো মেয়ের স্পর্শ ছিল। আমি ভেবেছিলাম পিয়ালি, কিন্তু আমার চোখ খোলার সময় আমার কণ্ঠের মতো কারো কণ্ঠের গুনগুন গানের শব্দ শুনি। চোখ খোলার পর আমি কারো অস্তিত্ব পাই না। আনহারের কথা শুনে আমি আর মহিমা দুজনেই চমকে যাই। তাহলে একটু আগে এখানে কে ছিল? এর কোনো ব্যাখ্যাই আমরা পাচ্ছিলাম না। সামনে দীপকের লাশটা পড়ে আছে, যেখানে বড় আফার চুলে ছিল ঠিক সেখানেই। জাম গাছ কেটে ফেলায় গাছটা শুধু নেই সেখানে। অফিসার মাহি দীপকের কাছে নিয়ে সাধারণ পর্যবেক্ষণ করে বলল, দীপক নিজেই নিজেকে গুলি করে আত্মহত্যা করেছে। আমি আর মহিমা কিছুই বললাম না। দীপকের লাশটা নিয়ে যাওয়া হলো। সাধারণ ময়নাতদন্তের পর একই রিপোর্ট আসলো, সে নিজেই নিজেকে গুলি করেছে। আঞ্জুমান পাগল হয়ে গেছে। আনহারি নিজে তাকে পাগলা কারুতি দিয়ে এসেছে, আর তার মেয়ের এবং ফাতেমার ছেলের দায়িত্ব সে নিয়েছে। দীপকের মা কোমায় আছে, সে কখনোই সুস্থ হবে না। বড় আপাকে নিয়ে কুৎসা রটানো আমিন চাচাও নিজের ভুল বুঝতে পেরেছে। জটলা 14 বছরের সশ্রম কারাদণ্ড হওয়ার সম্ভাবনা রয়েছে। সে পুলিশ হেফাজতেই আছে। রতন এখনো হাসপাতালে ভর্তি, তারও সুস্থ হওয়ার চান্স একদমই কম। বড় আপার সাথে জড়িত সকলের শাস্তিই হলো। সব কিছু মোটামুটি স্বাভাবিক হলে মহিমার কাছ থেকে বিদায় নিয়ে ফাতেমার ছেলে এবং আঞ্জুমানের মেয়েকে নিয়ে দীর্ঘ যুদ্ধের পর আমরা গ্রাম ছাড়লাম। গ্রাম ছাড়ার আগে অফিসার মাহিদের সাথে শেষ দেখা করলাম। তাকে আমার মনের অবক্ত কথাটা বলে দিলাম। তবে ভাগ্য সহায় ছিল না। জানতে পারলাম সে বিবাহিত, তার একটা মেয়েও নাকি আছে। জ্বরের মতোই আমার জীবনে প্রেম এসেছিল, আবার জ্বরের মতোই তা থুবড়ে পড়েছে। লাবণী জোহা আজও জানে না তার মেয়ে আনহারি না। গাড়িটা ঢাকার পথে রওনা দিল। অশান্ত দেশটাও স্বৈরাচারের পতনে শান্ত হলো। গাড়িটা চলছে আপন গতিতে। চলতে চলতে অনন্যা নামে সেই হোটেলের সামনে আসলাম। আনহারি গাড়িকে থামতে বলল, তারপর আমার দিকে তাকিয়ে বলল, চলো কিছু একটা খেয়ে নেই। আমিও আর না করলাম না। খেতে গেলাম সেখানে গিয়ে বসতে হোটেল মালিক বলে উঠল, গতকাল অনন্যা এসে খেয়ে গেল, বেশ প্রশংসা করলো আপনাদের। সত্যি আপনাদের দেখে বোঝাই যায় না আপনারা আলাদা, সব কিছুই হুবহু একদম। ওনার মুখে কথা শুনে আমি আর আনহারি একে অপরের দিকে বিস্ময় নিয়ে তাকালাম। আনহারি বিস্ময়ের সমাপ্তি ঘটিয়ে বলল, এটা কি করে সম্ভব? আমি তো কাল এখানে আসিনি। আর আমি অনন্যাকে জাস্টিস পাওয়ানোর জন্যই তো অনন্যা সব কিছু কপি করেছি। অনন্যার শরীরে কোথায় কি দাগ আছে, কোথায় কি নেই সব লক্ষ্য করেই নিজের মধ্যে সাদৃশ্য এনেছি। তাই আমাকে অনন্যা মনে করা অস্বাভাবিক না। কিন্তু আমি তো এখানে আসিনি গতকাল। তাহলে কাকে দেখলো উনি? আর অনন্যাই আসবে কোথা থেকে? আনহারের কথা শুনে আমি এবার সেদিনের কথাটা বললাম। এই কয়দিনই কথাটা বলিনি, কারণ মনে হয়েছিল এটা আমার আর মহিমার মনের ভুল। তবে এখন মনে হচ্ছে সকল রহস্যের সমাপ্তি ঘটিয়ে একটা রহস্য রয়েই গেছে। আনহারি আমার কথা শুনে চোখ বড় বড় করে বলে উঠল, তাহলে কি অনন্যা বেঁচে আছে? তাহলে সে কেন সবার সামনে আসছে না? আর অনন্যা যদি বেঁচে না থাকে তাহলে কি তার আত্মা আমাদের আশেপাশেই ঘুরছে? কথাটা বলে আনহারি চুপ হয়ে গেল। আমি একটা দীর্ঘশ্বাস ফেলেই বললাম, হয়তো অনন্যা বেঁচে আছে আর আমাদের মাঝে লুকোচুরি খেলছে। কথাটা বলেই আমি চুপ হয়ে গেলাম। আচ্ছা, আদৌ কি অনন্যা বেঁচে আছে, নাকি এটা আমাদের মনের মতিভ্রম? কিন্তু একজন মানুষের সাথে একসাথে মতিভ্রম হওয়া কি আসলেই সম্ভব? তো ভিউয়ার্স, গল্পটির নাম হচ্ছে বড় আপা। এটা গল্পের শেষ অংশ। গল্পটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।